সালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে। সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট, বিদ্যাবাড়ি। আমাকে স্পষ্টত শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। পানি লাগবে। জি, আতিয়া নাজনীন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? ভেরি গুড। মাকসুদুল ইসলাম, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। ফারজানা, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আর সবাই, আপনাদের স্টুডেন্টরা তো কম কেন? ঘুমাচ্ছেন নাকি সবাই? ভেরি গুড। আচ্ছা, জি, আমি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। খেলা দেখে? আনফরচুনেটলি আমি খেলা দেখতে পাচ্ছি না। আপনাদের মধ্যে কে খেলা দেখছেন আমাকে একটু বলেন তো। খেলা কে কে দেখছেন? ফয়সাল বাড়ি, আপনি ভালো করেছেন এক্সামে। আপনি 80 পেয়েছেন। মানে 80টা আপনি কারেক্ট দাগিয়েছিলেন পজিটিভ, এবং আপনার কাট মার্কস কেটে আপনার 74.5 থাকে। ইউ ডিড ওয়েল। আচ্ছা, আর সবার কি অবস্থা? ঠিক আছে, ক্লিয়ার সাউন্ড, ওকে। সাজিয়া আক্তার, অ্যাজ অলওয়েজ আপনিও ভালো করেছেন। তো ঠিক আছে, আমি যেহেতু আপনাদের লাস্ট যে অ্যাসাইনমেন্ট টেস্টটি আছে, কি বলে, আচ্ছা, খেলার স্কোরটা ফাঁকে ফাঁকে আমাকে একটু জানাবেন, হ্যাঁ রাজীব মিয়া, আমাকে খেলার স্কোরটা ফাঁকে ফাঁকে একটু জানাবেন। সেক্ষেত্রে যেহেতু আপনাদের প্রথমে মানে আপনার লাস্ট অ্যাসাইনমেন্ট টেস্ট যেটা আছে, সেই অ্যাসাইনমেন্ট টেস্ট নিয়ে যেহেতু খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসাইনমেন্ট টেস্ট ছিল, এবং সেই জায়গার মধ্যে ইউজুয়ালি আমি যেটা করি, যারা ভালো করেছেন তাদেরকে আমি এক্সাম দিয়েছিলাম, বাট সাবমিট হচ্ছিল না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে এটা হয়তো বা টেকনিক্যাল কোনো একটা এরর ছিল। তো যেহেতু এক্সামটা দিয়েছেন আপনারা, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রুশিয়াল টপিকে এক্সাম দিয়েছেন, সেক্ষেত্রে এক্সামটা দিতে কেমন ছিল, মানে পড়ার টপিক গুলো কেমন লেগেছে? সাজিয়া আক্তার, বলুন তো একটু। আসসালামু সবকিছু আলাইকুম স্যার। ক্লিয়ার? জি, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আপনি কোয়ালিফাই করে যাবেন, আমার বিশ্বাস আছে। বলুন। আপনি স্যার কনসিস্টেন্সি আমি ধরে রাখছেন বলতেছি, কিন্তু। স্যার আমি বলছিলাম স্যার পড়তেছি সব ভুলে যায় আমাদের। আমি লেকচার শিট সংগ্রহ করছি, কিন্তু এখানে স্যার হচ্ছে এই জনসংখ্যার যেই বিষয়টা, এটা আমাদের নতুন কোনো আপডেট নাই স্যার, শিটটা আচ্ছা আগেরই। এখন আচ্ছা আমরা সত্তর স্যার নতুনটা পাচ্ছি না, সব পুরাতন সবকিছু। এখন আমরা নতুন আপডেট কিছু হলে হয়তো বা স্যার আমাদের একটু ভালো হতো। আচ্ছা আচ্ছা, সে ব্যাপারটা আপনি যেটা বলছেন সেটা তো অবশ্যই হয়। সেক্ষেত্রে আমাকে একটু সময় দিবেন। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনার কি বলে, যেটা আপডেটের যে ব্যাপারটা আপনি বলছিলেন, আপডেটের ব্যাপারটা হচ্ছে কি যে প্রতিনিয়ত দেখেন বিসিএস এর বই, কিন্তু বিসিএস এর যে লেকচার শিট গুলো আছে বা বিসিএস এর যে একটা প্রকাশনীর বই আপনারা কিনবেন, সেটা কিন্তু 5 বার 10 বার কেনা সম্ভব না। সেক্ষেত্রে এটা মানে প্রতিনিয়তই যে আপডেটেড ইনফরমেশন গুলো হয়, সেগুলো পড়তে হয় কিভাবে? কারেন্ট অ্যাফেয়ার্স এ থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড প্রশ্নগুলো থাকে, সেগুলো আপনি খাতার মধ্যে নোট করে রাখতে পারেন, বা যে বইটা আপনি পড়ছেন সেই বইতে হয়তো সাইড করে ছোট করে একটা স্টেপলার দিয়ে কোনো কিছু দিয়ে লিখে আপনি অ্যাড করে দিলেন। এরপরে হচ্ছে যে আবার কি, যে অনেক সময় থাকে যে আপনার যেসব কি বলে, যে কারেন্ট যেসব সাম্প্রতিক বিষয়াবলী যেসব বইগুলো আছে, সেগুলো থেকে টুকটাক দেখলে তারপরে ওই বইটার মধ্যে আপনি সুন্দর করে ছোট করে লিখে ফেলেন। তাহলে এইভাবে আসলে আপডেট করা যায়। নয়তো দেখেন চাকরির পরীক্ষায় প্রতিনিয়ত আপডেটেড হতে থাকবে সেগুলো, তো সেগুলো আপডেটেড হতে থাকলে হয় কি যে প্রতিনিয়ত তার বই চেঞ্জ করা সম্ভব না, কিন্তু এই জিনিসগুলো লিখে ফেলা সম্ভব। আরেকটা ব্যাপার হচ্ছে যে গুগল থেকে নিলেও হয়, ঠিক আছে, কিন্তু গুগল থেকে আপনারা খুব একটা বেশি রিলাই করবেন না গুগলে, কারণ চাকরি পরীক্ষায় বিসিএস মানে পিএসসি যেসব প্রশ্নগুলো নেয়, সেই প্রশ্নগুলো কিন্তু মোস্ট অফ দ্য কেসেস সব থেকে প্রচলিত অ্যান্সার নিয়ে তারা কাজ করে। দেখা যায় গুগলে এক রকমের অ্যান্সার থাকে, সেটা সব থেকে প্রচলিত অ্যান্সার না। মানে গুগল গুগল বলতে যদি আপনি কোনো কারোর কোনো কোয়েশ্চেন সলভিং দেখেন, সেটা অন্য হিসেব, কিন্তু ধরেন গুগল আপনি যে কোনো একটা স্পেসিফিক ইস্যু লিখে সার্চ দিয়েছেন, উইকিপিডিয়া থেকে বা গুগল থেকে যে তথ্যগুলো আসলো, সেই তথ্য কিন্তু সবসময় চাকরি পরীক্ষায় কাজে নাও লাগতে পারে। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন যে সব থেকে প্রোটিনের ভালো সোর্স কি, নিশ্চয়ই নিঃসন্দেহে গুগল থেকে বললে গুগল মিট বলবে, মাংস বলবে, বিফ বলবে, মাটন বলবে। কিন্তু চাকরির পরীক্ষা একটা সময় প্রচলিত ছিল, এখন যদিও প্রচলিত নাই, একটা সময় প্রচলিত ছিল কি, সব থেকে প্রোটিনের মসুরের ভালো ডাল। সোর্স হচ্ছে ডাল। মসুরের ডাল। হ্যাঁ, মুসুরির ডাল।
তো সেক্ষেত্রে এইটা কিন্তু গুগল থেকে নিয়ে আপনি খুব একটা বেশি ভালো করতে পারবেন না। কারণটা কি? কারণ এটা আসলে প্রচলিত অ্যান্সারটা না, মানে কি বলা যায়, প্রচলিত যে জিনিসটা সেটা হয়তো গুগলটা শো করে না। এই জন্য কিছু কিছু ব্যাপার আছে, একটু স্মার্টলি ডিল করতে হবে, ঠিক আছে? সাজি স্যার আক্তার তো, আরেকটা কথা ছিল, হ্যাঁ বলুন। স্যার আমাদের যে ইংরেজি টপিকসটা দিছেন স্যার, জি, এটা খুবই অল্প পরিমাণ পড়া দেওয়া শীটে। স্যার আপনি যদি কোথাও ভালো পাইতেন আমাদের দিলে হয়তো উপকৃত হতাম। আমি তো দেই সাজি আক্তার, কিন্তু আপনাদের কাছে যেতে যেতে দেরি হয়ে যায়, এটা এটা আসলে আমার একটু মানে ইয়ে আর লাগে। স্যার যেহেতু আমরা ওইটা পড়ছি স্যার, জাস্ট একটা পৃষ্ঠা, একটা পাতা, স্যার মনে হলে তার একটু ডিটেলস থাকলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, মানে কোন জায়গাটা একটু একটু আমাকে বলেন তো। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওইটা, যে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন হ্যাঁ হ্যাঁ লেটার বুঝতে পারছি। প্যারাগ্রাফ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা এটা তাহলে আমি ইয়ে করছি আমি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে এটা আমি আজকে বাসায় গিয়ে আহ, আজকে চেষ্টা করবো, আমি আমি যদি পারি সেক্ষেত্রে আজকে বাসায় গিয়ে আমি একটু চেষ্টা করব যে আপনাদের গ্রুপের মধ্যে জিনিসটা আপলোড করে দেওয়ার। এই জায়গার মধ্যে কিন্তু, আচ্ছা মুকুল স্যারের বইতে নাকি অনেক ইনফরমেশন আছে, ফয়সাল বাড়ি বলছেন মুকুল স্যারের বইতে স্যার যে আমাদের কাছে মুকুল স্যারের বই নাই। আচ্ছা সেক্ষেত্রে আমি দেখি আমি এই ব্যাপারটা কি করা যায়, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আজকের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আর এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, আছে প্রশ্ন দেখেছেন আপনাদের, যে জি এই স্যার। জায়গাটা থেকে যে প্রশ্ন আসে দেখেছেন আগে পরে আপনাদের জি লেকচার শিটে দুটো বিসিএস এর প্রশ্ন আছে, কিন্তু এই জায়গায় জি কিন্তু স্যার। 40তম থেকেও প্রশ্ন এসেছে, 41তম থেকেও প্রশ্ন এসেছে, 43তম থেকেও প্রশ্ন এসেছে। এটা কিন্তু মিস হয় না, আপনাদের লেকচার শিটে দুটো বিসিএস এর প্রশ্ন শুধু দেয়া আছে। বাট এছাড়া কিন্তু সব সময় বিসিএস এ এই জায়গা থেকে এখানের প্রশ্ন কি জানেন, একটা লেটারের কয়টা পার্ট আছে, একটা লেটারে যদি অ্যাডিশনাল কোনো ইনফরমেশন যোগ করতে হয় তাকে কি বলে, পোস্ট স্ক্রিপ্ট, 40তম বিসিএস এর প্রশ্ন। এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু এখানে এসে থাকে, তো সেজন্য স্যার, একটু, জি বলুন। স্যার এই জন্য আমি চাচ্ছিলাম যে স্যার আপনাদের হয়তো আমরা একটু ডিটেলসে করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আমি এটা মাথায় রাখলাম, আমি এই ব্যাপারটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? স্যার আমাদের এক্সামের আগে দিয়ে তাহলে ভালো হবে। আপনাদের এক্সাম বলতে রিসেন্ট এক্সাম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ। অ্যাসাইনমেন্ট টেস্ট। আপনাদের আমার উপর এত কম কনফিডেন্স, আমি আপনাদের 12 দিনে দিতে পারবো না এটা মনে হচ্ছে। আমি তো না স্যার, মানে কেন? স্যার আচ্ছা অনেক আচ্ছা পড়া মনে হয়, মাথায় কিছু ঢোকে না স্যার, সব ভুলে যায়। আচ্ছা, ঠিক আছে, আপনি তাও ভালো করছেন মাশাল্লাহ, মানে আই ফিল ভেরি মাচ প্রাউড, আপনি খুব ভালো করছেন, ঠিক আছে। আর তাহলে আমি একটু অ্যানাউন্সমেন্টটা দিয়ে নেই, যারা ভালো করেছেন তাদের আমার মনে হয় যে তারা ডিজার্ভ করেন এই ব্যাপারটা রিকগনাইজ হওয়ার। সেক্ষেত্রে যদি আপনি বলেন, আচ্ছা 6 দিন আছে না, সেক্ষেত্রে আপনি যদি বলেন যে আমাদের প্রথম যিনি হয়েছেন অল টার্গেট ব্যাচ থেকে, সেটা হচ্ছেন সেজান বিশ্বাস, যিনি ইউজুয়ালি ভালো করছেন, আমি ওনার গ্রুপ অ্যাক্টিভিটিসও দেখি, যিনি মানে মোটামুটি ভালো করেন। সেক্ষেত্রে তিনি 92 দাগিয়েছিলেন, পজিটিভ মার্কস তার 92 ছিল, এবং তার নেগেটিভ মার্কিং ছিল হচ্ছে 3.5, এবং তিনি 88.5 মার্কস পেয়েছেন, উইচ ইজ ভেরি 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 মাচ হিউজ ইন দিস কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা, এই টপিক গুলোতে এটা কিন্তু বেশ ভালো একটা মার্কস, এই 88.5, সেক্ষেত্রে উনি ভুল করেননি বললেই চলে। এরপরে হাবিবুর রহমান পেয়েছেন 81, এবং তার নেগেটিভ মার্কিং ছিল 3, এবং তার মার্কস আছে 78। এবং তারপরে হচ্ছে ফয়সাল বাড়ি পেয়েছেন 80 মার্কস, এবং তার নেগেটিভ মার্কিং ছিল 5.5, এবং তার টোটাল যে মার্কসটা আছে সেই মার্কসটা ছিল 74.5। এরপর আমরা যদি বলি গোল্ড লাইভ 1 ব্যাচ থেকে ফারহানা সাদিয়া যিনি আছেন, তিনি 89.5, 89 অ্যান্সার করে, মানে 89টা পজিটিভ মার্ক ছিল, তার নেগেটিভ হয়েছে 4.5। 4.5 মানে তার নেগেটিভ, মানে ভুল দাগিয়েছিলেন 9টি যেহেতু 0.5 করে, এবং তার টোটাল মার্কস ছিল 84.5। তারপরে হচ্ছে যে কানিজ ফাতেমা, তিনি খুব সম্ভবত তিনি কি বলে যে তারপরের অবস্থানেই আছেন। সেক্ষেত্রে খুব বেশি এই জায়গা থেকে পরীক্ষা আসলে পার্টিসিপেট করা হয়নি, তিনি হয়েছেন সেকেন্ড। তারপরে যদি আমি বলি যে গোল লাইফ 2 ব্যাচের মধ্যে যারা আছেন, রাজেশ্বরী, তিনি 82 কারেক্ট মার্কস করেছেন, এবং নেগেটিভ মার্কস ছিল ওনার 5, তিনি পেয়েছেন 77। আব্দুল হালিম, আমি ওনাকে চিনি, গোল লাইফ 2 ব্যাচের, সেক্ষেত্রে আব্দুল হালিম করেছেন 78 কারেক্ট, এবং 6.5 ছিল ওনার নেগেটিভ মার্কিং, তিনি পেয়েছেন 71.5। এমডি ইকবাল হোসেন, তিনি পেয়েছেন 68, এবং সেখান থেকে নেগেটিভ মার্কিং শেষ করে তার হাতে থাকছে 58.5। সাজিয়া আক্তার, যার সাথে আমি কথা বলছিলাম মাত্রই, তিনি পেয়েছেন 82, তিনি মানে কারেক্ট করতে পেরেছেন 82, 5টা নেগেটিভ মার্কিং বাদ দিয়ে তার থাকে হচ্ছে 77।
আতিয়া ইবনাত গুলশান, তিনি 78 মার্কস কারেক্ট করেছেন, বাট নেগেটিভ মার্কিং সহ কেটে তার হাতে থাকে 72.5। এবং মাহবুবা জান্নাত, তিনি 77 এর মধ্যে 7.5 নেগেটিভ মার্কিং বাদ দিয়ে 69.5 পেয়েছেন। সেক্ষেত্রে টোটাল যারা পার্টিসিপেন্ট আছেন, মানে মোটামুটি যারা পার্টিসিপেট করেছেন তারা দেখেন মানে যথেষ্ট ভালো করছেন। দিনের শেষে 4 বছরের অনার্স মাস্টার্স করে তারপরে যে আপনি আবার এসে পড়ালেখা করবেন, সেই পড়ালেখা করে যে কম্পিটিটিভ মেন্টালিটিটা রাখবেন, আপনার কাছে মনে হতে পারে যে ধুর এত পড়ালেখা করে কি হবে, আপনার জন্য তাহলে বিসিএস না। টু বি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আপনার জন্য তাহলে বিসিএস না। শুধু শুধু জীবনের এই সময়টাকে নষ্ট করবেন না। দেখেন যারা এগিয়ে যাচ্ছে একটা জায়গা থেকে, আমি এ পর্যন্ত 12 জনের নাম পেয়েছি যারা মোর দ্যান 70 বা মোর দ্যান 60+ যারা পাচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে যে এটা খুব একটা জোক ব্যাপারটা, 60+ বা 70+ পাওয়া এখানে খুব একটা সহজ ব্যাপারটা? তারা এই যে জায়গাটা আছে, যেই সময়টা ছিল সেই সময়ের মধ্যেই পড়ার চেষ্টা করেছে। তারা মোটেও সেকেন্ড টাইমার না। আপনারা কি সেকেন্ড টাইমার যারা ভালো করেছেন? সাজিয়া আক্তার, আমাকে একটু বলেন তো। সাজিয়া আক্তার আছেন আপনি? জি স্যার। আপনি কি সেকেন্ড টাইমার নাকি ফার্স্ট টাইমার বলেন তো আমাকে একটু। প্রথমবার দিচ্ছেন বিসিএস? না না স্যার, সেকেন্ড টাইম। আচ্ছা, সেকেন্ড। আপনি প্রথম দিয়েছেন কবে? স্যার এই যে 45। 45। সেক্ষেত্রে 45টা তো মানে থাকে না যে এর আগে কি কোচিং করেছিলেন? এর আগে কি মানে খুব ভালো করে ওইরকম প্রিপারেশন নিয়েছিলেন? স্যার আমি কিচ্ছু শুরু করি না, সত্যি বলতে স্যার 2 মাস ধরে পড়াশোনা শুরু করছি। সেটাই তো আমি বলছি, মানে নর্মালি বিসিএস টা এরকমই হয় যে আপনার ধরেন অ্যাপিয়ার্ড দিয়ে প্রিপারেশন না নিয়েই তো প্রথম বিসিএস টা দেয়, দেখে প্রশ্নটা কেমন হয়। সেক্ষেত্রে অনেকে মনে করছেন যে তারা হয়তো আগে থেকে খুব পড়ালেখা করে আসছে। সাজি আক্তারি তো খুব সম্ভবত ভূগোল আপনি 16 ঘন্টা না কতক্ষণে শেষ করেছিলেন? আপনার সাথে কি স্যার আমি আমি তখন স্যার আপনি যখন একটা পরীক্ষা দিয়েছিলেন সব মিলিয়ে হ্যাঁ। কম্বাইন্ড মানে আগের, আমি তখন মাত্র নতুন শুরু করেছি পড়া। আচ্ছা ওইটাই ছিল আমার ফার্স্ট। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে কম্বাইন থেকে শুরু করেছেন, মানে মাকসুদ সাহেবের মতোই আপনি প্রথম থেকে একবারে জি শুরু স্যার। করেছেন কম্বাইন। ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখেন এই যে জায়গাটা আছে, অনেকে মনে করতে পারছেন বা মনে করছেন যে ব্যাপারটা আসলে মানে যারা পড়ছে তারা কিসের জন্য পড়ছে। দেখেন পরিশ্রম করলে ভালো হবে, আমিও জানি, আপনিও জানেন, দুনিয়ার সবাই জানে পরিশ্রম করলে ভালো হবে। এটা কেউ জানি না তা কিন্তু না, কিন্তু করি না কেন? করি না কারণ আমরা বলতে পছন্দ করি যে আরে আমি তো করলে পারতাম। করলে পারতেন? আরে ভাই, আপনি যে করলে পারতেন, আপনি এই কথাটা অ্যাটলিস্ট আমার সামনে বললে আমার থেকে, মানে আমার থেকে বড় উপহাস আপনাকে নিয়ে কেউ করবে না। করলে পারতাম, আপনি করেননি কেন? করেননি কেন? এটা কি দোষ আমার? অবশ্যই যে করেননি দায়টা তার। সেজন্য পড়ালেখা যিনি করছেন, যে ভালো করছেন, তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে এই জায়গাটার মধ্যে। এবং যারা করছেন না, যারা মনে করছেন যে বিসিএস টা খুব একটা সহজ, তাদের জন্য সত্যি কথা বলতে বিসিএস টা সহজ না। কারণ আপনি যাদের সাথে কম্পিটিশনে যাবেন, যাদের সাথে আপনি ফাইট করবেন, তারা ওই পরিমাণে স্টেবল, ওই পরিমাণে মোটিভেশন, ওই পরিমাণে স্ট্রেংথ নিয়ে আপনার সাথে দাঁড়াবে। কেউই পরীক্ষা দিতে যাবে পাস বা ফেইলের মাঝামাঝি গিয়ে না। যারা পরীক্ষা সিনসিয়ারলি দেয়, যারা প্রতিবার টিকছে, যারা প্রতিনিয়ত ভালো করছে, তারাই আপনার সাথে থাকবে। এই যে সাজি আক্তারের কথা বললাম, তারপরে আপনার সেজান বিশ্বাসের কথা বললাম, হাবিবুর রহমান। এই যে সেজান বিশ্বাস যে ভালো করছেন, এটা আপনারা গ্রুপেও দেখতে পাচ্ছেন। আপনাদের গ্রুপে অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু উনি মোটামুটি ভালো করছেন, আপনারা কিন্তু নিজেরা ওনাকে চেনেন ভালো করে। তো সেজন্য যে ভালো করছেন, তার যে কাজটা শুধু এখানে ভালো করা তা কিন্তু না, সে কিন্তু গিয়ে আলটিমেটলি ভালো করবে ওই জায়গার মধ্যেও। অনেকে বলছেন কি যে স্যার আমাদের বিদ্যাবাড়ি থেকে 41-এ কি হয়েছে বা তার আগে কি হয়েছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে কি, তখন আমাদের বিদ্যাবাড়ি হয়তো এইরকম ভাবে মানে লার্জ স্কেলে ছিল না। এটা আপনারা জানেন, এটা নিয়ে পোস্ট টোস্ট দেওয়া হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে যখন আমরা শুরু করলাম, তখন এই জায়গার মধ্যে আমি যখন পার্টিসিপেশন দেখছি, এই জায়গার মধ্যে যদি বিদ্যাবাড়ি থেকে আপনারা যদি মনে করেন যে আমি যাদের সাথে কাজ করছি এই জায়গার মধ্যে থেকে আমি যদি 10 জন বের করতে পারি, দ্যাট উইল বি এ হিউজ অ্যাচিভমেন্ট। বিসিএস কিন্তু 100 জনে একজন টিকে। তো সেক্ষেত্রে আমি যদি এখান থেকে 10 জনও বের করতে পারি, দ্যাট উইল বি এ হিউজ অ্যাচিভমেন্ট। এবং 10 জনের বেশি লিস্ট কিন্তু আমার হাতে অলরেডি আছে, যারা খুব ভালো করে মানে শেষ করতে পারছে। এবং আমি যাদের এখানে নাম দেখতে পাচ্ছি না, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে আমি যাদের নাম দেখতে পাচ্ছি না, এরকম 5টা নামও আমার মাথায় আছে। দে হ্যাভ পোটেনশিয়াল। এরকম 5টা নামও আমার মাথায় আছে, যাদের পোটেনশিয়াল আছে, হয়তো এই এক্সামটায় তারা ক্যাচ করতে পারেনি। ব্যাটে বলে সবসময় নাই লাগতে পারে। তো সেই জন্য যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে একটু দেখে অবশ্যই চেষ্টা করুন যে
আমরা যেন মানে থাকে না যে এই যে জার্নিটা আছে, বিসিএস এর যে জার্নিটা আছে, সেখানে যেন বীর পুরুষের মতো যেতে পারি এবং জিতে আসতে পারি দিনের শেষে। জি, প্রশ্ন যিনি হাত ইয়ে করেছেন, কামরুল ইসলাম, ওনাকে একটু আনমিউট করে দেন। সেক্ষেত্রে এই ব্যাপারটা আমরা একটু মানে মাথায় রাখবো, ঠিক আছে? জি, কামরুল ইসলাম, আপনি একটু হ্যান্ড রেজ করলে আমি আপনাকে আনমিউট করে দিতে পারি। আপনার মানে হ্যান্ড রেজ করতে হবে, আপনি করবেন তো। হ্যাঁ, ওই যে হ্যান্ড রেজ করেছে তো, আবু সাইদ আর কামরুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। বলুন স্যার। স্যার, দুঃখের সাথে বলছি, গত ক্লাস যত পরীক্ষাটা আমি দিতে পারিনি, মনে করছিলাম একবারে লাস্ট মোমেন্টে পরীক্ষা দেব, কিন্তু ওই দিন সন্ধ্যায় আমার সাপে দংশন করেছিল। আচ্ছা, আপনার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে আপনি এখন হেফাজত ঠিক করে। আছেন তো? এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। মানে কি এখন সাপ ছিল, মানে খুব ডেঞ্জারাস কোনো কিছু কি? না, সিরিয়াস ধরনের সাপ না, ওটা কি বলে এলাকার ভাষায়, দোরা সাপ না কি বলে যেন। আচ্ছা আচ্ছা, কি তবে কিভাবে মানে আপনাকে পেলো কোত্থেকে? আমি আসলে খেলা দেখে বাসায় আসছিলাম। বাসায় তো টিভি নাই আসলে ওইভাবে দেখি না। তো খেলা ছিল ওই দিনে বাংলাদেশের। তো খেলা দেখে আমি বাসায় আসতেছি, রুমের পাশ দিয়ে আসছি, দেয়ালের পাশে ওইটা রয়েছে, তখন টর্চটা অফ করা ছিল। এখন আচ্ছা হঠাৎ আচ্ছা করে কামড় দিচ্ছে, এখন টর্চ অন করে দেখি যে সাপ আছে, ওকে মেরে ফেলছিলাম সর্বশেষ আর কি। তারপরে সাপুরের কাছে যে বিষ নামালাম। আচ্ছা যাক, আচ্ছা। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি স্যার। যাক, স্যার, বিষয়টা হচ্ছে যে আমরা, জি জি বলুন। স্যার, আমাদের হচ্ছে বিদ্যাবাড়ি থেকে বিগত বছরগুলোতে মানে কিরকম ক্যাডার হয়েছে, এটা অনেকেই প্রশ্ন করেছে আমাদের গ্রুপে। আসলে আশানুরূপ কোনো ফলাফল আমরা পাইনি। তারপরে আমাদের যদি বলা হয় তাহলে আমরা অনেক এই বিষয়টাকে ইন্সপায়ার হিসেবে নেব। বিশেষ করে আমাদের 45তম যারা বিসিএস গিয়েছে, পিলিতে কিরকম কোয়ালিফাই করেছে। আচ্ছা, সে ব্যাপারটা আমি বলি এখন। একটা বিসিএস এর জার্নি কিন্তু একদিনের জার্নি না, এটা আমরা মোটামুটি জানি। বিসিএস জি যদি 41তমর কথা বলি, আমি 41তম বিসিএস দিয়েছিলাম 2020 সালে, এটা হচ্ছে 2023 সাল। সেক্ষেত্রে জি 2023 সালের ও পরে এসে আমরা মানে মাঝামাঝির পরে এসে আমরা এটা একটা রেজাল্ট পাচ্ছি। সেক্ষেত্রে এর আগে যে বিদ্যাবাড়ির নামটা, সেটা ছিল পরিক্রমা। সেক্ষেত্রে তখন বিদ্যাবাড়ি বিসিএস নিয়ে এইভাবে লার্জ স্কেলে যায়নি তখনও। তো সেজন্য, আর তখনকার যে ব্যাপারগুলো আছে, যে তখনকার যে মানে অফলাইন যে ক্লাসগুলো আছে, সেটা হয়তো বা ওইভাবে মানে কি বলে যে অন্যান্য সবাই যেভাবে আসলে কাউন্ট করার চেষ্টা করে, সেটা হয়তো বা বিদ্যাবাড়ি ওইভাবে কাউন্ট করেনি। সে সময় আমিও বিদ্যাবাড়ির সাথে যুক্ত হয়তো ছিলাম না। তো এই সব কিছু মিলিয়ে কি আমরা যদি বলি যে দেখেন, এমনও জায়গা থেকে আমি দেখেছি, আপনারা খুব সম্ভবত জানবেন, আপনারা যাদের সাথে ক্লাস করেন, অন্যান্য যে সব প্রতিষ্ঠানগুলো আছে, আপনারা দেখেন দিনের শেষে কিন্তু আমরা এতটুকু টিচার হিসেবে আপনাদের কাছে ভালোবাসা পাই। আমি পাই, সাজ্জাদ স্যার পায়, সোহাগ স্যার পায়, আপনারা একবারে নামের মানে থাকে না, এত ভালোবাসেন আমাদেরকে। আপনি এই জিনিসটা যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে দেখেন যে আপনারা যাদের সাথে ক্লাস করছেন, তারা আসলে এই জায়গাটার মধ্যে খুব একটা বেশি, এমনও হয় যে আমাদের বিদ্যাবাড়ি থেকে আর&ডি তে যারা ছিল, তারা অনেক জায়গায় গিয়ে ক্লাস নিচ্ছে এবং তারা আনফরচুনেটলি অর ফরচুনেটলি তারা কিন্তু সার্ভাইভ করে যাচ্ছে। তো সেই জন্য যে জিনিসটা বলছিলাম কি, যে আমরা আসলে এখান থেকে আপনাদের যথেষ্ট, আমরা যারা মানে ক্লাস নিচ্ছি, আমরা মোটামুটি এই জায়গাটার মধ্যে একটা আইডিয়া রেখেই তারপরে ক্লাস নিচ্ছি। সেক্ষেত্রে এই জিনিসটা আসলে আপনারা নিজেরা বোঝেন বলেই, এবং মানে ভালোবাসাটা কিন্তু ওই জায়গা থেকেই আসে। আমি যখন আপনাকে এই যে কি বলে যে হঠাৎ করে জাস্ট কয়েকটা পার্ট মানে 15 মিনিটের একটা পড়া থেকে যখন 1 মার্কস আসে এখান থেকে, আমি যখন ফ্র্যাঙ্কলি আপনাকে বলে দিচ্ছি, এটা হয়তো বা অন্য কেউ যদি জানতো মাথার মধ্যে, সে হয়তো বলতো না। বলতো না কেন? কারণ সেও আপনার সাথে প্রিলিমিনারি পরীক্ষা দিবে এবং তার রিসার্চটা সে আপনাকে দিয়ে দিত না। তো এই জন্য যেটা বলছি যে বিদ্যাবাড়ি থেকে আমরা সবসময় চেষ্টা করি যে আন্তরিকতার সাথে মানে আপনাদেরকে যেন সার্ভিসটা প্রোভাইড করা যায়। আর কারোর কথা আমি বলি আর না বলি, আমাদের টিচাররা যারা আছে, আমরা আমরা একেবারে মানে থাকে না যে এর থেকে বেশি আন্তরিকতা নিয়ে আসলে আমি জানি না মানে আপনাদেরকে কতটুকু কি দেয়া যায়। তো সেক্ষেত্রে যদি আমরা বলি যে এখনকার যে সিচুয়েশন আছে, এখনকার সিচুয়েশন হয়তো আমরা এটা মেজার করা শুরু করব, কাউন্ট করা শুরু করব। কারণ 45তমতে মানে 41তম সময় তো আমাদের ব্যাচ ছিল না, বিদ্যাবাড়ির নামই তো তখন ছিল না। তো জি সেক্ষেত্রে স্যার। এই ব্যাপারগুলো আশা করছি আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? জি। তখন এটার নাম ছিল পরিক্রমা। জি। আচ্ছা। আর নামগুলো, কার নামগুলো বললে একটু মোটিভেটেড হতেন? যারা ভালো করেছেন সেই নামগুলো হচ্ছে সেজান বিশ্বাস, হাবিবুর রহমান, ফয়সাল বাড়ি, ফারহানা সাদিয়া, কানিজ ফাতেমা, আহ তারপরে রাজেশ্বরী,
আব্দুল হালিম, ইকবাল হোসাইন, সাজিয়া আক্তার, আতিয়া ইবনাত গুলশান এবং মাহবুবা জান্নাত তারা ভালো করেছেন। সেক্ষেত্রে যেহেতু বিসিএস এর জার্নিতে আপনারা নেমেছেন, আমি নিশ্চয়ই চাইবো না যে আপনারা শুধু শুধু এই জায়গাটার মধ্যে আসলে সময় নষ্ট করেন। কারণ দেখেন, বিসিএস ছাড়াও দুনিয়াতে অনেক কিছু আছে। এই জায়গায় যদি যেতে হয় আপনার পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া হবে না, একবারে ফ্র্যাঙ্কলি স্পিকিং পরিশ্রম ছাড়া হবে না। তো শুধু শুধু যদি পরিশ্রম করে মেন্টালিটি না থাকে অন্য জায়গায় গিয়ে আপনি করেন, সমস্যা নেই। আর এখন আপনার 8 ঘন্টা পড়তে কষ্ট হচ্ছে, 8 ঘন্টা যখন আপনার মানে ইচ্ছায় আপনি পড়ছেন, নিজের ডিগনিটি নিয়ে আপনি পড়ছেন, 8 ঘন্টা পড়তে আপনার কাছে মনে হচ্ছে যে আমার কষ্ট হচ্ছে, কিন্তু যখন চাকরি করবেন, 12 ঘন্টা যখন অফিসের মধ্যে বসে কাজ করবেন, তাও অন্য জনের জন্য কাজ করবেন, অন্য আরেকটা মানুষের অফিসে গিয়ে তার জন্য আপনি কাজ করবেন, সেটা কিন্তু আপনি বাধ্য হয়ে করবেন। সেক্ষেত্রে জীবনে এক সময় না এক সময় আপনাকে পরিশ্রম করতেই হবে। এখন আপনি বলবেন স্যার বিসিএস ক্যাডার হলেও তো আমার চাকরি করতে হবে, তখনও তো অন্য কারোর বাসায় গিয়ে আমার মানে অন্য কোনো অফিসে গিয়ে আমার কাজ করতে হবে, বাট দ্যাট ইজ ইয়োর প্রাইড। আপনি যখন বিসিএস ক্যাডার হয়ে কাজ করছেন, আপনি যখন আপনার কথা শোনার জন্য যখন 1000 মানুষ 2000 মানুষ বসে আছে, আপনি যখন একটা উপজেলায় গিয়েছেন, উপজেলায় আপনি প্রধান যে কোনো একটা প্রোগ্রামের মধ্যে প্রধান অতিথি হিসেবে আছেন, সেক্ষেত্রে আপনি যখন গিয়েছেন সবাই আপনাকে মানে আপনার কথা শোনার জন্য 1000 2000 মানুষ বসে আছে, সেটার জন্য আবার সেখানে গিয়ে যে আপনি কথা বলছেন, সেই কথা বলার জন্য আপনি টাকা পাচ্ছেন, ঘুষ না কোনো কিছু না, আপনি যে যাচ্ছেন সেটার জন্য একটা অনারিয়াম আপনাকে গভর্নমেন্ট থেকে প্রোভাইড করা হচ্ছে। তো এই যে ব্যাপারগুলো আছে, এটা আপনি ফরেন ক্যাডার হয়েছেন, আপনার ফরেন মিনিস্ট্রিতে যখন আপনি মানে বিভিন্ন দেশে যখন আপনি ঘুরতে যাচ্ছেন, আপনার ফ্যামিলির যে ট্রাভেল মানে খরচটা আছে সেটা তো দিচ্ছেই, আপনার ফ্যামিলি যে কেনাকাটা করবে সেই কেনাকাটার খরচ পর্যন্ত গভর্নমেন্ট বিয়ার করে। এবং ফরেন মিনিস্টার মানে ফরেন ক্যাডারের যে প্রেস্টিজ, সেটা যারা দেখেননি তারা বুঝবেন না। মানে এই জায়গার বাইরের যে মানুষরা মানে বাইরে যারা ফরেন ক্যাডার হয়ে যায় এবং তাদের যে ফ্যামিলি, তাদের যে স্পাউস, যে পরিমাণে রেসপেক্ট তারা ফেস করে, বাংলাদেশের প্রায় মানে প্রেসিডেন্ট যে রেসপেক্টটা পায়, বাইরে গিয়ে বিদেশের এম্বাসিতে বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রির লোকরা আছে তারা এই পরিমাণে রেসপেক্ট পায়, কারণ এই দেশের হেড অফ দ্য কান্ট্রি কিন্তু ওই জায়গার মধ্যে তারা। ঠিক আছে, তো এই জিনিসগুলো যারা যেভাবে আসলে চিন্তা করছেন, এতটুকু প্রাইড যদি নিতে হয় সেক্ষেত্রে পরিশ্রম কিন্তু করতে হবে, পরিশ্রম করা ছাড়া উপায় নেই। এবং যদি আপনার ইয়ের কথা একটা বলি, যে কনফুসিয়াজম ধর্মের যে প্রবক্তা চীনের কনফুসিয়াস, তিনি একটা কথা বলেছিলেন যে চুজ দ্য জব ইউ লাইক, দেন ইউ উইল নেভার হ্যাভ টু ওয়ার্ক ফর এ সিঙ্গেল ডে। যে কাজটি তুমি পছন্দ করো সেই কাজটি করো, তোমার সারা জীবনে একদিনও মনে হবে না তুমি কাজ করছো। অর্থাৎ আপনি যদি এই জায়গার মধ্যে সেই ডিগনিটিটা পান, আপনার সারা জীবনে কখনো মনে হবে না যে আপনি কাজ করছেন। তো সেজন্য একেবারে ওয়ার্মলি বলছি, যদি বিসিএস এর মধ্যে করতে চান, আমি আমার অ্যাজ এ মেন্টর আমি আপনাদেরকে বিসিএস এরও মেন্টর হতে পারি, আমি আপনাদেরকে লাইফ ক্যারিয়ার কাউন্সিলিংও করতে পারি। সেক্ষেত্রে আমি দুটো কথাই বলবো, বিসিএস ছাড়াও জীবনে অনেক কিছু আছে, কিন্তু যদি বিসিএস চিন্তা করেন পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করে বিসিএসটা আসলে হবে না আনফরচুনেটলি। কারণ এই জায়গার মধ্যে আপনার থেকে বেশি পরিশ্রম আপনি ঢাকা ভার্সিটির আপনারা যারা বিসিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তারা যদি কখনো ঢাকায় আসেন, সেন্ট্রাল লাইব্রেরিতে একটু যাবেন, ঢাকা ভার্সিটির প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনা যে 4-5 জন বেহুশ হয়ে গিয়েছে, প্রতিদিনের 4-5 জন প্রতিদিন বেহুশ হয়ে থাকে। কেন বেহুশ হয়ে থাকে? পড়তে পড়তে তারা হয়তো সেন্সলেস হয়ে যায়। এটা কিন্তু প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ঘটনা। আপনি চিন্তা করছেন যে আমি করতে করতে হয়ে যাবে, আসলে এতটা সহজ না ব্যাপারটা। ঠিক আছে, তো সেজন্য আপনার যারা কম্পিটিটর তাদেরকে একটু হিসেব করবেন যে আমি এদের সাথে পরীক্ষা দিতে বসবো, তাদের লেভেলে যেতে হলে আমার পরিশ্রম করতে হবে। স্কোরটা একটু বলবেন আমাকে, ঠিক আছে? এই ফাঁকে আমি একটু স্কোরটা জেনে নেই, তাহলে আমরা তারপরে ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, সেক্ষেত্রে এখন যদি আমরা বলি, আজকে আমাদের মোটামুটি যে টপিকটা আছে সেই টপিকটার বেশ কিছুটা অংশ আমরা কাভার করে এসেছিলাম লাস্ট ক্লাসেই। সেটা কি ছিল? লাস্ট ক্লাসে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিল, এবং আজকের যে ক্লাসটি আছে সেই আজকের ক্লাসটিতে আমরা পড়বো কি গ্রুপ ভার্ব, হুইচ ইজ কাইন্ড অফ আপনার মুখস্থ পড়া, এটা আপনার মুখস্থ করতে হয়। শরীফ সাহেব, আপনার নাম চেঞ্জ হয়েছে কেন? আপনার নাম কি যেন একটা শাওমি কি যেন একটা নাম দেখা যাচ্ছে। জি, আনমিউট করেছে আপনাকে। স্যার ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমার এই ফোন আমি ঢাকায় ছিলাম এতদিন, আচ্ছা তো যখন আসি তখন পড়ে যায় আর কি, পড়ে যাওয়া ফোনটা মানে কি অবস্থা হয় সবকিছু ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আচ্ছা আজকে জয়েন করতেছি, তখন আমি চিন্তা করতেছিলাম যে আমি মানে আমার ইমেলটা দিয়ে একটু চেঞ্জ করে নিই, কিন্তু পারতেছিলাম না। আচ্ছা, তাড়াতাড়ি সেক্ষেত্রে জয়েন হয়ে যাবে।
সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন। আপনার নাম তো আমি জানি, সমস্যা নেই আমার জন্য খুব একটা, বাট আরো যারা টিচার আছেন নামটা চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমরা যাই। সেক্ষেত্রে আজকের যে ক্লাসের টপিকটা আছে সেটা আমরা মোটামুটি এর আগের ক্লাসে বেশ বেশ কভার করে এসেছিলাম। এখন আমাদের যেটা করতে হবে কি, সেটা হচ্ছে একটু রিভিউ করতে হবে। শোনেন, গ্রুপ ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পার্থক্য কে বলতে পারবেন আমাকে? গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে পার্থক্য আমাকে কে বলতে পারবেন? কেউ কি পারবেন? ধরেন আমি যখন বলছি ডাইড ফর, এটা কি গ্রুপ ভার্ব না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন? কে বলবেন? কে বলতে পারবেন না? I lost my mother last month. That's why I am mentally disturbed, upset. I couldn't attend the class for a month. I feel very disappointed. Janat, it's totally completely fine. আপনি I'm very sorry for you. Unfortunately, আসলে জীবনের যে ফেজ গুলো আছে, অনেক সময় অনেক কিছু থাকে যে আমাদের হয়তো সত্যটা বলতে হয়। মানে এই সত্যটা হয়তো বা বলাটা খুব একটা সহজ না। দুনিয়ার সব থেকে বড় ছায়া যখন আমাদের থেকে চলে যায়, আহ সেটা আসলে খুব কষ্টই আর কি, সেটা মানে ডিল করা। তো সেক্ষেত্রে করতে পারেননি, সমস্যা নেই। ক্লাসগুলো যদি আপনি করে নেন, ক্লাসগুলো করে নিয়ে তারপরে আপনি যে পরীক্ষাগুলো আছে সেটা অ্যাটেন্ড করবেন। বাট মানে থাকে না যে এটা নিয়ে সরি হওয়ার কিছু নেই, যে আপনি পরীক্ষা দিতে পারছেন না বা ক্লাস করতে পারছেন না, সেটা নিয়ে খুব একটা সরি হবেন না। এর থেকে বেশি সরি আমি আপনার জন্য। কারেন্ট চলে গিয়েছে, খুব সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন না, কিন্তু সরি দেখতে পাচ্ছেন না কিন্তু শুনতে পাচ্ছেন। কেউ যদি হ্যান্ড রেজ করেন তাহলে আমি কথা বলতে পারি, আমাকে দেখতে পারার আগ পর্যন্ত আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। হ্যাঁ, দিয়ে দেন দিয়ে দেন। আর কেউ কি হ্যান্ড রেজ করলে আমাকে আনমিউট করে দিন। একটু ওয়েট করবেন, কারেন্ট চলে গিয়েছে, আসতে একটু সময় লাগবে। এই আমাকে তো দেখা যাচ্ছে। কতজন হাত তুলে রাখছে আপনি বলেন? জি খুশি, আবু সায়েদ, হ্যালো খুশি স্যার, শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায়। কেমন আছেন? এই আবু সায়েদ ভালো আছেন না? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। অনেকক্ষণ ধরে স্যার হাত তুলে আসসালামু রাখছি, আলাইকুম। কথা বলেন না। আচ্ছা, জি ওয়ালাইকুম আসসালাম। খুশি, আমরা একজন একজন করে বলি। জি স্যার। আচ্ছা বলুন, আবু সায়েদ বলুন। স্যার বলছিলাম যে আসলে পরীক্ষা তো দিলাম, পরীক্ষা তো ভালো, প্রশ্ন অনেকগুলো পড়লাম। এখানে প্রায় প্রশ্ন দেখে মনে হচ্ছে সবগুলি কমন এবং সবগুলি পারবো এরকম মনে হচ্ছে, কিন্তু প্রশ্ন আসলে কনফিউজ প্রশ্ন হয়ে গেছে যে এটা হবে না ওটা হবে উত্তর, এরকম একটা হ্যাঁ, এটাই হয় আসলে, চাকরি পরীক্ষার মধ্যে এটাই হয়, বেশি এটা হয়ে বেশি গেছে। প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে। যদিও প্র্যাকটিস খুব বেশি করতে পারি নাই, কিন্তু হ্যাঁ। শেষ করেছিলাম সবগুলো আর কি, একবার শেষ করতে সব হুম, প্র্যাকটিস, সেটাই। মানে দুই তিনবার করতে পারলে হয়তো ভালো হতো। এই যে এরপর থেকে 2-3 বার করে পড়বেন। এটা তাড়াতাড়ি শেষ করার কারণটা তো এটাই, আপনি যদি এখনই শেষ মনে করেন যে এটা আপনি 1 বছর নিয়ে শেষ করলেন, পরে 1 বছর পরে রিভিশন কেমনে দিবেন আপনি, তাই না? সেজন্য এইভাবেই অ্যাডজাস্ট করে মানে আমি প্ল্যানটা করছি। ঠিক আছে, আমাদের জন্য খুব ভালো হয়েছে এটা, থ্যাংক যদি ইউ সো মাচ, থ্যাংক মানে ইউ। আমি এটা যে এখন থেকে 1 বছর আগে কোর্সে ভর্তি হয়েছি, যদি মানে 1 বছর আগে থেকে এরকম হয়তো তাহলে তো আমার জন্য খুব ভালো হতো। জি জি, অবশ্যই অবশ্যই, ইনশাল্লাহ এখন থেকে জিনিসটা কন্টিনিউ হবে। হ্যাঁ আবু সাইদ। আর স্যার আমি ওই যে আপনার সাধারণ জ্ঞানের জন্য আমি বেসিক ভিউ এটা পড়ছিলাম, জি। এটা কি কি মনে হয় এটা কি পড়া যাবে? হ্যাঁ, ভালো বই, বেসিক ভিউ ভালো বই। আমি ওটাই পড়ছি, তার সাথে জি শীট পড়তে পারেন, সমস্যা নেই, যে কোনো একটা প্রকাশনের বই পড়তে পারেন, পাশাপাশি লেকচার শিটটা রাখবেন আর কি বিদ্যাবাড়ির। মানে এখানে আগে এখানে একটা বিষয় ভিত্তিক যে টপিক গুলো আছে সেগুলো শেষ করছি, এরপরে লেকচার শিট তো পড়া হয়েছে, জি এখান থেকে অনেক বিস্তারিত দেখলাম আর কি। এই জন্য এটা আমার মনে হয় যে এখান থেকে ভালো হচ্ছে। আর এখানে এটা তো পুরাতন বই, তো নতুন অনেক বিষয় এখানে নাই, এই জন্য জি নতুন জি জি। বই দেখা যাচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই কাছে আসে। এরপরে আচ্ছা আপনার আরেকটা বলছো যে রিসেন্ট ভিউ, এটাও পড়ার কথা বলছিল আচ্ছা নতুন আচ্ছা আপডেটের জন্য। তো ভাবছিলাম যে এটা হয়তো আরো কিছুদিন পরে কিনবো, এটা এখনই না নিয়ে আচ্ছা আচ্ছা। পরে কিনবো। জি ঠিক আছে, সমস্যা নেই। জি খুশি বলুন, আমি শুনতে পাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো, বলুন। স্যার আমি ফাইনাল ইয়ারের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট করলাম এই কয়েকদিন আগে।
হ্যাঁ, তো আমি আচ্ছা 1 মাস ধরে স্যার আমি এই বিদ্যাবাড়িতে একদমই অ্যাটেন্ড করতে পারিনি স্যার, আমি অনেকটা পিছিয়ে গেছি। এখন কি করা উচিত স্যার, আমার বুঝতে পারতেছি না। অবশ্যই যে আপনার অ্যাসাইনমেন্ট টেস্ট যেগুলো গিয়েছে সেগুলো তো হ্যাঁ, মানে আর মানে থাকে না যে আপনি ওই সিকোয়েন্স মেনটেন করতে গেলে তো এখন সামনের যেগুলো আছে সেগুলো ফলো করতে পারবেন না। আপনি এখন থেকে শুরু করুন, নেক্সট এর যে অ্যাসাইনমেন্ট টেস্ট গুলো আছে সেগুলো শেষ করুন, এবং আমার অ্যাসাইনমেন্ট টেস্টের যে প্ল্যান আছে সেটা যদি আপনার কাছে থাকে, পরবর্তীতে অ্যাসাইনমেন্টের যে টপিক গুলো আপনার হয়নি এবং আমিও যদি রিভিউ মানে রিভিশন নিয়ে আসি, সেক্ষেত্রে তখন কিন্তু আপনাদের জন্য এই জিনিসটা ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে এখন থেকে যা আছে আপনার হাতে সেটা দিয়ে শুরু করুন, আমার কাছে মনে হয় সেটা ভালো হবে। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা, এরপরে সালমা আক্তার, কামরুল ইসলাম, একজন একজন করে বলবো আমরা, হ্যাঁ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কামরুল ইসলাম। স্যার বলছি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জি, আর গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্বের মধ্যে একটু পার্থক্যটা একটু বলতেন যে। তাই? আচ্ছা ঠিক জি, আছে, আমি বলছি, বাট বললে। আমি তার আগে আপনাদেরকে অবশ্যই একটু মানে ক্লাসে জানতে চাই যে আপনাদের কাছে কি মনে হয় পার্থক্যটা। যদি আমি আপনাদেরকে না জিজ্ঞাসা করি, আপনাদের কাছে খুব রেগুলার একটা কথা মনে হয়ে যাবে যে আমি যদি অ্যান্সারটা করে দিই, কারণ এটা একটা ট্রিকি অ্যান্সার। সেক্ষেত্রে আগে জি স্যার। আপনাদের ভিউটা নেই, তারপরে আমি আমারটা বলছি। আচ্ছা স্যার আমি শুনুন কি। যতটুকু দেখছি স্যার এখানে প্রায় সেম, পার্থক্য করা খুবই দুষ্কর। কিন্তু আচ্ছা, আমি না দুষ্কর হলেও কিছুটা পার্থক্য- পার্থক্য আছে, জি কিছুটা স্যার, পার্থক্য একটু আছে। তো অবশ্যই আছে। তা না হলে গ্রুপ ভার্ব এদিকে আবার সেটাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কেমনে হয়? সেটাই, এই পার্থক্যটাই আমরা আজকে ক্লাসে দেখবো, সমস্যা নেই। জি স্যার। ঠিক আছে, এরপরে যদি আমরা যাই সালমা আক্তার। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমি কক্সবাজার থেকে বলছিলাম। আচ্ছা, ভেরি গুড। আপনার হ্যাঁ নামের পাশাপাশি কক্সবাজার লেখা আছে। স্যার কিন্তু দুর্ভাগ্য স্যার, আমি যখন থেকে অ্যাডমিশন নিয়েছি, আই মিন মার্চ থেকে কালকে পর্যন্ত স্যার আমার ফোনটা নষ্ট হয়ে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে। আমি একটা ক্লাসও করতে পারিনি, যথাযথভাবে কোনো ক্লাস, কোনো পড়া, কোনো পরীক্ষা, কোনো কিছু মানে অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা তো সবার থেকে স্যার পিছিয়ে আছি, যেটা সত্যি কথা। তো আমি শুনতেছি মানে আজকে জয়েন হওয়ার পর থেকে গ্রুপ, সবাই বলতেছে কি একটা গ্রুপ আছে সবার। হ্যাঁ তারপর হ্যাঁ, এই যে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম একটা গ্রুপ আছে। আচ্ছা, আমি জানি না। এরপর হচ্ছে স্যার আপনার যে বিভিন্ন লেকচার শিট বা আপনার যে সাজেশন, এগুলো আমি কিছুই পাইনি। আচ্ছা আচ্ছা, আর আপনি আপনি গ্রুপে অ্যাড হলে আপনাকে বলে দিবে তখন, মানে আমাদের যারা স্টুডেন্টরা আছেন জি বেশ হেল্পফুল। আপনি কোন ব্যাচে? স্যার, 46তম আচ্ছা, অ্যাডভান্স। অ্যাডভান্স মানে কি অল টার্গেট নাকি অন্য কোনো ব্যাচ? অল্টারগেটিভ হবে স্যার। অল টার্গেট। জি স্যার। আপনি খুব লাকি, আপনি খুব ভালো একটা ব্যাচে পড়েছেন। সেক্ষেত্রে স্যার, অল টার্গেট ব্যাচের মধ্যে আপনাকে যদি অ্যাড করা হয়, আপনি দেখবেন এই ব্যাচের মধ্যে কতটা গ্রুপ স্টাডি করা হয়। বেশ বেশ ভালো একটা, মানে এখনকার সিচুয়েশনটা অল টার্গেটের খুব ভালো। আমাদের যে বিসিএস এর যে গ্রুপগুলো আছে সবগুলোর মধ্যে অল টার্গেটের মধ্যে স্পেশালি মাকসুদুল ইসলাম মানে যা করেন আর কি, মাকসুদ সাহেব যেটা করেন, সেক্ষেত্রে হচ্ছে যে প্রতিনিয়ত এটার মধ্যে পড়ালেখার চর্চা হয়। প্রতিনিয়তই এটার মধ্যে নতুন নতুন যে কোনো কিছু আপডেটেড, যে কোনো তথ্য, যে কোনো টেকনিক, যে কোনো পড়ার মানে খুব মানে আই ফিল ভেরি মাচ প্রাউড, মানে আপনার এই গ্রুপটা নিয়ে বেশ ইয়ে হয়। আমার মাঝে মধ্যে ইচ্ছা করে যে অন্যান্য ব্যাচ বা অন্যান্য গ্রুপ যারা আছেন তাদেরকে একটু দেখিয়ে নিয়ে যায় যে কত ইফেক্টিভলি একটা জিনিস ইউজ করা যায়, মানে কত ইফেক্টিভলি ইউজ করছে আবার করা যায়। সেক্ষেত্রে স্যার, জি বলুন। আহ, স্যার সরি ডিস্টার্ব করতে, মানে হ্যাঁ শিওর সেক্ষেত্রে শিওর। স্যার আপনার কাছে একটা রিকোয়েস্ট হচ্ছে স্যার, আমাকে একটু, সবারই কেয়ার নিচ্ছেন, আমার একটু এক্সট্রা কেয়ার যদি নেন, ক্লাসে যদি প্রশ্ন করেন বা একটু হ্যাঁ গ্রুপ হ্যাঁ থেকে শিওর জিজ্ঞেস শিওর, আপনি করেন। হাত তুলবেন অবশ্যই, আমি 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 প্রশ্ন উম, করবো অবশ্যই। আপনি জি হাত স্যার, তুলবেন থ্যাংক ইউ। তাহলেই হবে। ঠিক আছে, ভালো জি থাকবেন স্যার। স্যার। জি ঠিক আছে। আচ্ছা, সেক্ষেত্রে গ্রুপ ভার্ব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যদি আমরা পার্থক্য বলি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে অ্যাডজেক্টিভের পরে, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে। সেটা হতে পারে নাউনের সাথে, নাউনের সাথে যুক্ত হয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে। কিন্তু যখন গ্রুপ ভার্ব বলছি তখন ভার্ব ছাড়া আর কোনো জায়গায় কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে না। মানে ভার্বের সাথে যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে সেটাই কিন্তু গ্রুপ ভার্ব হয়ে যায়। সেটা কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় না। অ্যাপ্রোপ্রিয়েট মানে সেটা কখনো শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় না। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে হলে সেটা অ্যাডজেক্টিভের সাথেও বসতে পারে, নাউনের সাথেও বসতে পারে। বাট গ্রুপ ভার্ব হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুধু ভার্বের সাথেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জাতীয় কথাগুলো বসবে। সেই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমি যদি বলি ধরেন গো ফর, একটা ভার্ব এবং ভার্বের সাথে ফর কথাটি যুক্ত হয়েছে, এটা তাহলে গ্রুপ ভার্ব।
অর্থাৎ ভার্বের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন যুক্ত হয় সেটা হয়ে যায় গ্রুপ ভার্ব, কিন্তু ভার্ব ছাড়া নাউনের সাথে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত হয় সেক্ষেত্রে কি হয়? ধরেন ফর এক্সাম্পল আমি বলছি অ্যাবহরেন্ট টু, অ্যাবহরেন্ট টু, সেক্ষেত্রে এই যে টুটা একটা নাউনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কি একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছাড়াও আপনার যদি এটাকে বলা যায় কি বলে, নাউন ছাড়াও যদি কোনো একটা অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয় সেটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়। কিন্তু গ্রুপ ভার্ব হতে গেলে একই সাথে নাউন কি বলে শুধু ভার্বের সাথে যুক্ত হয়ে কথাগুলো গ্রুপ ভার্ব হতে পারে। এখন কথা হচ্ছে গ্রুপ ভার্ব থেকে আমরা কি পড়বো? গ্রুপ ভার্ব থেকে মোটামুটি আমরা অনেকটুকু লাস্ট ক্লাসে কভার করে আসছি যেগুলো আসে, বাট এরপরেও কিছু ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব আমি আপনাদের ক্লাসে ডিসকাস করবো, এবং তারপরে আমি গ্রুপ ভার্ব একটু গুছিয়ে দিব আপনাদেরকে, যেটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিলেই হবে। সেক্ষেত্রে স্ক্রিনশটটা নিয়ে নিবেন, এবং সেই যে গ্রুপ ভার্ব গুলো আছে সেই গ্রুপ ভার্ব গুলো একটু একসাথে আমি মানে আপনার এক করে দিচ্ছি যাতে আপনার একটু পড়ার সুবিধা হয়। সেক্ষেত্রে তারপরে এটা যেহেতু মেমোরাইজেশনের একটা জায়গা, গ্রুপ ভার্ব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসলে মেমোরাইজেশন ছাড়া খুব একটা বেশি কভার করা সম্ভব না, বাট আমরা কিছু প্র্যাকটিস করব ক্লাসের মধ্যে, যাতে প্র্যাকটিস করে প্র্যাকটিসের মাধ্যমে জিনিসটা চর্চা করতে করতে আমরা যেন মনে রাখতে পারি। সেজন্য প্রথমে কিছু আমরা গ্রুপ ভার্ব মানে কিছু কনফিউজিং গ্রুপ ভার্ব প্লাস কিছু ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব নিয়ে আমরা একটু কথা বলবো, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আমি বলি এক টন অথবা এক তাপন, ইম্পর্টেন্ট একটা গ্রুপ ভার্ব। এক টন অথবা আপন, সেটা কি? কারোর কোনো একটা মানুষের নিজের মানে তার কোনো একটা কথায় চলা, মানে কোনো একটা কথার অ্যাক্টের মানে কি বলে যে কারো একটা পরামর্শ বা কেউ আপনাকে কোনো একটা উপদেশ দিচ্ছে সেই উপদেশ অনুযায়ী চলা, সেক্ষেত্রে কারোর কথা মতো চলা আপনি বলতে পারেন, কারো কথা মতো চলা। এবং এরপরে যদি আমরা বলি অ্যাক্ট অন, এটা দিয়ে যদি একটা সেন্টেন্স আমরা বলি, ইউ শুড অ্যাক্ট অন ইয়োর ফাদার্স অ্যাডভাইস, আপনার বাবার অ্যাডভাইস অনুযায়ী চলা উচিত। এরপরে যদি আমি বলি অ্যাবজর্ব ইন, গুরুত্বপূর্ণ, এটা আপনারা অ্যান্সার করবেন। অ্যাবজর্বড ইন কি? অ্যাবজর্বড ইন কি বলেন একটু কমেন্ট করেন তো। এটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পড়েছি। অ্যাবজর্বড ইন, নিমগ্ন, ভেরি গুড ভেরি গুড। অ্যাবজর্বড ইন মানে গভীরভাবে নিমগ্ন থাকা, গভীরভাবে নিমগ্ন থাকা, গভীরভাবে নিমগ্ন থাকা। সেক্ষেত্রে আপনি যদি বলেন যে ধরেন মাকসুদুল ইসলাম ইজ মাকসুদুল হাসান ইজ অ্যাবজর্বড ইন ডিপ স্টাডিজ, অর্থাৎ সে গভীরভাবে পড়ায় মনোনিবেশ করছে বা পড়ার মধ্যে নিয়োজিত আছে। এরপর যদি আমি বলি আস্ক ফর, আস্ক ফর হচ্ছে কি চাওয়া, সেক্ষেত্রে আস্ক ফর যদি চাওয়া হয়, চাওয়াটা কেমন হতে পারে? যখন আপনি বলছেন যে ডোন্ট আস্ক ফর মার্সি টু ইয়োর এনিমি, মানে তুমি তোমার শত্রুর কাছে কখনো ক্ষমা মানে কি বলে ক্ষমা না মানে সহানুভূতি ভিক্ষা চেও না, সেক্ষেত্রে এটা আসলে খুব একটা বেশি কাজের হবে না। এরপরে যদি বলি আমি অ্যাটেন্ড টু, পারবেন, এটা আপনারা করেছেন। অ্যাটেন্ড টু বলেন তো কি? অ্যাটেন্ড টু বলেন তো কি হবে? অ্যাটেন্ড টু, অ্যাটেন্ড টু পারবেন আপনারা? প্রচেষ্টাও হয়, মনোযোগ, এক্স্যাক্টলি এটাই খুঁজছিলাম। এটা কি বললো? কামরুল ইসলাম, ভেরি গুড। অ্যাটেন্ড টু হচ্ছে মনোযোগী। ইউ নিড টু অ্যাটেন্ড টু ইয়োর স্টাডিজ, অর্থাৎ তোমার পড়ালেখার উপরে মনোযোগী হওয়া প্রয়োজন। এরপরে যদি বলি আমি বিয়ার উইথ, এটাও গুরুত্বপূর্ণ একটা জায়গা। খেয়াল করবেন আমি যেগুলো ক্লাসে এখন লিখে দিচ্ছি এগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসে, এগুলো একটু খাতার মধ্যে নোট করে রাখবেন বা আপনাদের লেকচার শিটও একটু দাগিয়ে রাখতে পারেন, এই জিনিসগুলো কিন্তু আসে চাকরি পরীক্ষা প্রচন্ড। এরপর যদি আমি বলি বিয়ার উইথ, এটা কি বলেন তো? বিয়ার উইথ পারা উচিত, পারবেন আপনারা? বিয়ার উইথ কি হতে পারে? বহন করা, এক্স্যাক্টলি, হ্যাঁ সেটাই। বিয়ার উইথ তার যে অর্থ আছে সেটা অনেকেই করে না, কিন্তু করা উচিত, ঠিক আছে? সহ্য করা, বিয়ার উইথ অর্থ কি? সহ্য করা, ঠিক আছে?
ধরেন কেউ আপনাকে বিরক্ত করছে, আপনার সেটা সহ্য করা উচিত সেই মানুষটার ডেপথ বুঝে। সে মানুষটা কে সেই চিন্তা করে আপনি বিরক্ত সহ্য করতে পারেন। যদি হয় আপনার সন্তান, আপনি তার বিরক্ত কেন সহ্য করবেন না? অবশ্যই করতে হবে। সেক্ষেত্রে বিয়ার উইথটা হচ্ছে কি সহ্য করা। এরপরে যদি আমি বলি ব্লো অ্যাওয়ে এবং ব্লো আউট, ব্লো অ্যাওয়ে এবং ব্লো আউট দুটো কাছাকাছি, কিন্তু দুটোর পার্থক্য আছে। পার্থক্যটা কি? ব্লো অ্যাওয়ে মানে কি, যে আপনার ঝড়ে কোনো কিছু যে নিভিয়ে দূরে নিয়ে যাওয়া হয় না, ধরেন ঝড়ে কোনো কিছুকে নিভিয়ে বাতাসে উড়িয়ে নিয়ে গিয়েছে, যে মাকসুদ সাহেব অলরেডি বলে ফেলেছে। অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কি দূরে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ঝড়ে একটা গাছকে ব্লো অ্যাওয়ে করতে পারে, কিন্তু যে কোনো একটা প্রদীপকে কিন্তু ব্লো আউট করা যায়, মানে নিভিয়ে ফেলা যায়। সেক্ষেত্রে উড়িয়ে নেওয়া হয়ে যায় ব্লো অ্যাওয়ে, এবং যখন আমি বলছি ব্লো আউট, সেটা কি নিভিয়ে ফেলা। সেক্ষেত্রে সেন্টেন্সে যদি আমি এক্সাম্পল দেখি, সেন্টেন্সে আমরা কি বলতে পারি, যে দ্য ট্রি ওয়াজ ব্লোন অ্যাওয়ে বাই দ্য স্ট্রং উইন্ড, অর্থাৎ যে শক্ত বাতাস বা গভীর বাতাসে, মানে কি বলে প্রচুর বাতাসে গাছটি উড়িয়ে নিয়ে গেল। এবং আমি যদি বলি ব্লো আউট, সেক্ষেত্রে আমি বলতে পারি দ্য ক্যান্ডেল হ্যাজ বিন ব্লোন আউট বাই দ্য উইন্ড। সেক্ষেত্রে একটা হচ্ছে, আচ্ছা লেখা কি অস্পষ্ট হচ্ছে না, একটু মোটা করে নেই। সেক্ষেত্রে ব্লোন অ্যাওয়ে হচ্ছে, আচ্ছা এবার ঠিক আছে, এবার তো একেবারে আমার চোখে লাগছে মনে হয়, এবার ঠিক আছে। সেক্ষেত্রে ব্লো অ্যাওয়ে যদি আমি বলি, সেটা হয়ে যায় কি, আচ্ছা সেক্ষেত্রে এরপর যদি আমি বলি ব্লো আপ এবং ব্লো ডাউন, ব্লো আপ যেটা আচ্ছা ব্লো আপ এবং ব্লো ডাউন দুটো একসাথে আমাকে বলেন তো। ব্লো আপ এবং ব্লো ডাউন, যেহেতু ডাউন বলছে, ডাউন মানে কি ভেঙে ফেলতে পারে, তাই তো? যখন আপনি ডাউন বলছেন, সেক্ষেত্রে কোনো কিছু ভেঙে যাওয়া, মানে দুই ভাগ হয়ে ব্লো ডাউন হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ব্লো ডাউন হচ্ছে কি ভেঙে যাওয়া, এটা আপনি বলতে পারেন, তাই তো? এবং ব্লো আপ তাহলে কি হয়? বিস্ফোরণে উড়িয়ে যাওয়া, একেবারে ব্লো আপ করে দিয়েছে, বলে না যে একেবারে বিস্ফোরণ করে দিয়েছে। সেক্ষেত্রে ব্লোন আপ হচ্ছে বিস্ফোরিত হওয়া, বিস্ফোরিত হওয়া, ঠিক আছে? সেক্ষেত্রে যদি আপনার বিস্ফোরিত হওয়া অর্থে বোঝায়, সেক্ষেত্রে ব্লো আপ হবে। এবং যদি ব্লো ডাউন হয়, সেটা হচ্ছে সবসময় হয়, কি বলে, যে কোনো কিছু ভেঙে যাওয়াকে বোঝায়। এরপরে যদি আমি বলি ব্রেক আউট এবং ব্রেক আপ, ব্রেক আউট এবং ব্রেক আপ, এটা কেউ পারবেন না এমন নাই আমার ক্লাসে, খুব আমি 100% শিওর। ব্রেক আপটা কেউ পারবেন না, সেটা কেউ আমার ক্লাসে হতেই পারে না। কিন্তু ব্রেকআউটটা যদি হয়, সেটা কি, ব্রেকআউট কোনো কিছু প্রকাশ পাওয়া হতে পারে। ব্রেকআউট হচ্ছে কি কোনো কিছু প্রকাশ পাওয়া। তাহলে ব্রেক আউট যদি হয় প্রকাশ পাওয়া, সেক্ষেত্রে আপনি ব্রেক আপ কি হতে পারে বলেন তো একটু আমাকে, কে বলবেন? হ্যান্ড রেজ করে একটু, ব্রেক আপটা কি হবে? আচ্ছা, কামরুল ইসলাম ভেঙে ফেলেছে। ভেঙে ফেলছেন? জি তাহলে স্যার। যে বলে যে আমি ব্রেকআপ করে ফেলেছি, সেটা কেন বলে? তাহলে বন্ধ করেছে। বন্ধ করা, হ্যাঁ সেটাও হয়। শেষ হওয়া হয়, কারোর সাথে সম্পর্ক শেষ করা হয়, তাই না? ব্রেকআপ জি করে ফেলেছেন। সেক্ষেত্রে ওই ব্রেকআপটাই হচ্ছে শেষ করা অর্থে বোঝানো যায়। ব্রেকআপ মানে কি শেষ করা। স্যার, মূলত হচ্ছে সব অর্থই তো একই হচ্ছে, মানে ভেঙে ফেলা, শেষ করা। হ্যাঁ, মানে কিন্তু আমি তো বন্ধ এটা করা। মানে আপনার থাকে না যে একটু মজা করার জন্য করছি, যে ব্রেকআপ মানে গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ শেষ করে ফেলছেন, তাই তো? ব্যাপারটা জি হচ্ছে স্যার। এইভাবে, যে ব্রেকআপ অর্থ হচ্ছে শেষ করা। সব কাজগুলো কিন্তু একই, গ্রুপ ভার্বের যে কাজগুলো আছে, শাব্দিক অর্থটা যদি আপনি ধরতে পারেন,
শাব্দিক অর্থ মানে কি বলে ভাবার্থ যদি ধরতে পারেন তারপরের বাকি কাজ কিন্তু একই, ভাবার্থ আপনি যে কোনো ভাবে অর্থ করতে পারেন, সেটা আর সমস্যা না। আমার কাছে মানে ভালো একটা টেকনিক আছে, মানে বলুন তো আমাকে। প্রিপোজিশন আমি এইভাবে অর্থ মিলাই। এই ধরেন যে প্রথম ওয়ার্ডের অর্থটাকে মিলাই, হুম। তারপরে প্রিপোজিশনের যেটা আছে ওইটার সাথে মিলাই নিই যে আসলে অর্থটা কেমন হবে। আমাকে একটু বলুন তো এটা কিভাবে করতেন, ব্রেক আপ, ভেঙে উপরে। স্যার যেমন হচ্ছে বিয়ার উইথ, এখানে বিয়ার মানে বহন করা, উইথ মানে সাথে। এখানে কথা হচ্ছে যে কোনো কিছু বহন করা, এখানে সেই ধরনের বহন করা, ওর কোনো কষ্ট বহন করা বা দুঃখ আচ্ছা, বহন করা, এই ধরনের স্যার। এই ধরনের আরো যেরকম আছে আপনি এইভাবে। যেহেতু দুঃখের কথা বলছেন, একটা দুঃখের কথা শেয়ার করে ফেলি, সাকিব আল হাসান আউট হয়ে গেছে ইন্নালিল্লাহ। আনফরচুনেটলি। 5টা চলে গেল না? আরে আজকে পাকিস্তানকে হারাতে পারবো না, এটা হইলো কিছু। আচ্ছা, কামরুল ইসলাম, সেটা দ্যাট ওয়াজ এ নাইস টেকনিক, বাট আপনার যেটা আছে যে অনেক সময় থাকে যে এই টেকনিকে যদি আমি কোনো একটা কিছু যদি মেনটেন না করতে পারি, কারণ গ্রুপ ভার্বে দেখা গিয়েছে কি গ্রুপ ভার্বের কাজটাই চেঞ্জ করা, গ্রুপ ভার্বের যে অর্থটা আছে সেই শাব্দিক অর্থটা চেঞ্জ হয়ে যায়। মানে আপনি জি দেখেন, যখন আপনি ব্রেক বলছেন, ব্রেক মানে কি ভাঙা, আপ জি স্যার। বলছেন উপরে, কিন্তু ভাঙা উপরে না, সেটা হচ্ছে শেষ করা। আপনি যখন ব্রেক আউট বলছেন ভাঙা, এবং আউট বলছেন কি মানে সমাপ্ত, এই জাতীয় কিছু একটা, মানে বাইরে যাওয়া, সেক্ষেত্রে প্রকাশ পাওয়া, মানে যে গ্রুপ ভার্ব আছে সেগুলো অর্থ কিন্তু পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে, এরপরে জি যদি স্যার। আমি বলি যে বার্স্ট ইনটু এবং বার্স্ট আউট, বার্স্ট ইনটু এবং বার্স্ট আউট। বার্স্ট ইনটু কি হয় বলেন তো? বার্স্ট ইনটু কি হয়? ভেঙে যাওয়া। হুম, হাসিতে ফেটে পড়া, ঠিক আছে। আর আউট? আর আউট? আচ্ছা, ঠিক আছে, কান্না হাসি, এক্স্যাক্টলি। সেক্ষেত্রে মেইন কথাটা হচ্ছে কি, বার্স্ট আউট হচ্ছে আপনি যখন কোন একটা কিছু আপনাকে খুব বেশি আপ্লুত করে ফেলছে, ধরেন আপনি কান্নায় জড়িয়ে একেবারে গড়াগড়ি খাচ্ছেন, খুব মানে কান্না করছেন, খুব হাসতে হাসতে আপনি ফেটে যাচ্ছেন, অর্থাৎ কান্নায় বা হাসিতে ধরেন যে খুব কি বলে উৎফুল্ল হওয়া আর কি, খুব উৎফুল্ল হওয়া, আপনি ধরেন কান্নায় বা হাসিতে লুটিয়ে পড়া। এবং যদি আপনি বলেন বার্স্ট আউট, সেটা হয়ে যাচ্ছে কি চিৎকার করা। সাকিব আল হাসান আউট, তাই চিৎকার করে বলছি সর্বনাশ, কি করলেন আপনি, তাই না? এরপরে যদি আমি বলি, এরপর একটা টেকনিক্যাল জায়গায় আমরা যাব, কল অ্যাট, কল অ্যান, কল অন, কল ফর, কল অ্যাট, কল অন, কল ফর, তারপরে আর কি কি আছে? কল অ্যাট, কল অন, কল ফর, কল অফ, কল ওভার। কল অফ, কল ওভার। এরপর আর কি আছে, এটা নিয়ে অনেক অনেক কনফিউশন হয়। কল অফ, কল ফর, কল ওভার, কল আউট, কল ইন। কল আউট এবং কল ইন, এই জায়গাগুলো মোটামুটি চাকরির পরীক্ষার মধ্যে থাকে। সেক্ষেত্রে চাকরির পরীক্ষার মধ্যে যদি থাকে, এগুলো থেকে আমরা একটু কিভাবে মনে রাখতে পারি, হ্যান্ডেল করতে পারি কিভাবে টেকনিক্যালি, সেক্ষেত্রে যদি আমি বলি কল ওভার, কল আউট, চিৎকার করা, কল ইন মানে কি ভেতরে ঢোকানো, ডেকে পাঠানো, এই জাতীয় গুলো একটা একটা করে যদি আমরা লিখি, সেক্ষেত্রে কল অ্যাট হচ্ছে কোনো একটা জায়গায় দেখা করা, কোনো জায়গায় দেখা করা। আমি যদি বলি কি কল অন, কারোর সাথে দেখা করা। আমি যদি বলি তারপরে কি কল ফর,
কোনো কিছুর জন্য দেখা করা, কোনো কিছু খোঁজা, এমনও বলতে পারেন। এরপরে কি কল অফ, বাতিল করা। কল ওভার, উপর থেকে ডাকা। উপর থেকে ডাকা, এটা অলরেডি টেকনিকে আমি ফেলে দিয়েছি। উপর থেকে ডাকা, ডাকা বললেই কিন্তু কল ওভার হয়। কল আউট মানে কি, চিৎকার করা। এবং কল ইন মানে কি, ডেকে পাঠানো কাউকে। সেক্ষেত্রে এই কল জাতীয় অনেকগুলো আছে যেগুলো আমরা একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারি চাইলে। সবগুলো একটা টেকনিকের সাহায্যে আমার হয়ে যাবে। সেই টেকনিকটা কি, আগে আপনারা লিখে নিন, তারপর আমি টেকনিকটা বলছি। আগে লিখুন, তারপরে খেয়াল করুন। লেখা শেষ হলে ডান লিখবেন। আচ্ছা, এবার যদি দেখি কল অ্যাট, কোন স্থানে গিয়ে দেখা করা। প্রিপোজিশনের মধ্যে আমরা কি পড়েছিলাম, অ্যাট ছোট জায়গা, অন হচ্ছে তার থেকে বড় জায়গা, ইন হচ্ছে তার থেকে বড় জায়গা। মনে আছে এই যে তিনটা বৃত্তর মাঝখানে দেখিয়েছিলাম, অর, অ্যাট, অন এবং ইন। এই জিনিসটা আমাদের মনে আছে নিশ্চয়ই। সেক্ষেত্রে অ্যাট যখন বলছি, কোন একটা স্থানের কথা বলছি, কল অ্যাট, সেক্ষেত্রে কোন একটা স্থানে গিয়ে, যেহেতু আপনি বৃত্ত দিয়ে মনে রেখেছিলেন, সেক্ষেত্রে এইভাবে চিন্তা করে রিলেট করে মনে রাখতে পারেন যে অ্যাট যেহেতু বলছে কোন একটা জায়গায় গিয়ে দেখা করে। এবং ছোট জায়গাটা সেটা কেন হবে, নিশ্চয়ই আপনি কারোর সাথে দেখা করতে গিয়েছেন, সেটা এত ফেমাসলি মানে এত ফোকাসড হয়ে আপনি বলবেন না যে আমি তো কারোর সাথে দেখা করতে গিয়েছি। যার সাথেই দেখা করতে যান সেই মানুষটা যদি স্পেশাল হয় তাহলেই কিন্তু সেটা ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে যান, আপনি নিশ্চয়ই চাইবেন না যে দুনিয়ার সবার সামনে গিয়ে আমি দেখা করি, আমি চাইবো একটু ছোট জায়গায় দেখা করতে। সেক্ষেত্রে কারোর সাথে যদি আপনি ছোট জায়গায় দেখা করেন, সেক্ষেত্রে অ্যাট বসে যায়। টেকনিক্যালি এভাবে মনে রাখতে পারেন যে অ্যাট হচ্ছে একটা ছোট জায়গা এবং কারোর সাথে ছোট জায়গায় দেখা করা। সেক্ষেত্রে কল অ্যাট হচ্ছে কোনো জায়গায় দেখা করা। কল অন, কারোর সাথে দেখা করা। কিভাবে মনে রাখবো, মেন্টসের অ্যাড ছিল একটা, যে মেন্টস খাইলে আপনার, মেন্টস খেলে দেমাগ মানে কি বলে, যে আপনার ব্রেইন খুলে যায়, এই জাতীয় একটা কথা হিন্দিতে বলা হতো। তো সেক্ষেত্রে কারোর সাথে আপনি দেখা করার পরে মনে করছেন আপনার ব্রেইনটা খুলে গিয়েছে, আপনি হয়তো এতক্ষণ কনসেন্ট্রেশন করতে পারছেন না, কনসেন্ট্রেট করতে পারছিলেন না, হঠাৎ করে কারোর সাথে দেখা করে আপনি হয়তো কনসেন্ট্রেট করতে পারছেন, আপনার ব্রেইনটা কাজ করা শুরু করছে। সেক্ষেত্রে আপনার ব্রেইন যেহেতু অন হয়ে গিয়েছে কারোর সাথে দেখা করে, সেহেতু কল অন মানে কারোর সাথে দেখা করা। কল ফর, কোনো কিছু খোঁজা, এটা আসলে খুব একটা বেশি ঝামেলার না, এটা আমরা বুঝতেই পারি। কল ফর কি, কোনো কিছু খোঁজা। সেক্ষেত্রে কোনো কিছুর জন্য খোঁজা, কোনো কিছু খোঁজা, এই জাতীয় কথাগুলো বোঝানো যায়। কল অফ, বাতিল করা। অফ মানে বাতিল, সেটা আমরা মোটামুটি বুঝি, সেক্ষেত্রে এটাও খুব একটা বেশি কঠিন না। কল ওভার, সেক্ষেত্রে এটার অর্থটা হয় আসলে নাম ধরে ডাকা। নাম ধরে ডাকা, নাম ধরে ডাকা যদি হয়, আমি এটাকে উপর থেকে ডাকা কেন বললাম, কল ওভার যেহেতু উপরে, ওভার তো নিশ্চয়ই একটা মানুষ ওভারে থাকে, উপরে থাকে, তাই না। উপর থেকে কাউকে ধরেন, আপনি বাসা থেকে বের হয়ে যাচ্ছেন, আপনি হয়তো কোনো কিছু একটা বাসার মধ্যে আনএক্সপেক্টেডলি রেখে আসছেন। এখন সেই জিনিসটা যে রেখে আসছেন, আপনার বাসা থেকে কেউ ডাকছে উপর থেকে, তো কল ওভার করছে, তার মানে কি আপনার নাম ধরেই তো নাম ধরেই তো ডাকবে। উপর থেকে যদি ডাকে, নাম ধরে যদি না ডাকে, সেক্ষেত্রে তো রাস্তার যে কোনো মানুষকে ডাকতে পারে। আপনাকে ডাকছে মানে কল ওভার, উপর থেকে আপনার নাম ধরে ডাকছে। কল আউট, সাকিব আল হাসান আউট হলে আমরা চিৎকার কেন করব না, সাকিব আল হাসান যেহেতু আউট হয়ে গিয়েছে, 5 উইকেট বাংলাদেশের পড়ে গিয়েছে, সেক্ষেত্রে যদি আউট বলা হয় তার মানে চিৎকার করা। এবং কল ইন মানে কাউকে ডেকে পাঠানো বা কাউকে ডেকে নিয়ে আসা। তাকে যখন আমি ডেকে নিয়ে আসবো, তখনই তো তাকে আমি ভেতরে যাওয়ার কথা বলবো, তাই না। কাউকে ডেকে এনে বাইরে দাঁড় করিয়ে রাখবে এমন কখনো শুনেছেন, কাউকে ডেকে এনে বাইরে দাঁড় করিয়ে রাখবে এমন কখনো শুনেছেন। সেক্ষেত্রে সেক্ষেত্রে এভাবে আমরা মনে রাখতে পারি, কলের সাথে যে কথাগুলো আছে সেগুলো মনে রাখতে পারি। ঠিক আছে, দেখেন তো ব্যাপারটা মনে থাকবে কিনা, একটু কমেন্ট করবেন তো। লেখা শেষ হলে ডান লিখবেন। ভেরি গুড। আচ্ছা,
এবার আমাকে কেউ একজন হ্যান্ড রেজ করে বলেন তো, যতটুকু আমি বললাম এটা কেউ একজন গুছিয়ে বলতে পারবেন কিনা? আচ্ছা, কামরুল ইসলাম। জি, আসসালামু কমেন্ট আলাইকুম দেখা যাচ্ছে। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন স্যার। স্যার। আমরা প্রথম থেকে যাই কলেজ। হ্যাঁ, কলেজ কলার। যদি কোনো ছোট জায়গায়, আমরা যখন কোনো কারোর সাথে দেখা করি স্পেসিফিক সেই জায়গাটা আসলে ছোট হয়, হয়তো কোনো চা হ্যাঁ, স্টলে বা কোথাও হ্যাঁ, এক জায়গায় বসে কোনো ভেরি হোটেলে, গুড। যেটাই হোক। তো সেই আচ্ছা, জায়গার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কোনো জায়গা বোঝাবে। কল অন হচ্ছে কারোর সাথে দেখা করা। স্যার এটা আমি ক্লিয়ার বুঝি নাই, তবে এখানে একটা জিনিস বলছেন কারোর সাথে দেখা, স্যার বুঝতে পারছি। কারোর সাথে দেখা করলে হুম, আলটিমেটলি আমাদের হচ্ছে নিজেরা চালু হয়ে যায়, মানে নিজেরা সচেতন হই বা অন হয়ে যায়, এই ক্ষেত্রে অন ব্যবহার হয়, কল অন। তারপরে হচ্ছে কল ফর কোনো কিছু খোঁজা। স্যার হচ্ছে কল অফ, বাতিল করা। কল অফ এটা মানে বাতিল করে দেয়া। কল অফ মানে বাতিল করা, অফ হুম, মানে বন্ধ, এই জন্য বাতিল হয়েছে। কল ওভার মানে উপর থেকে ডাকা। এটা হচ্ছে কেউ যদি কোনো বাসা বা কোথাও থেকে ডাকে, সেটা মূলত হচ্ছে স্যার আপনি যেভাবে দিয়েছেন আমি অন্যভাবেও নিয়েছি, যে হয়তো কোনো গাড়ির থেকে উঠে ডাকে হুম, বা কোথাও আছে বসে সেখান থেকে ডাকছে, নাম ধরে এভাবে ডাকে আর কি। নাম ধরে ডাকা যায়। হুম, তাহলে সে কল ওভার হবে। আর হুম, কল আউট হচ্ছে মানে হচ্ছে যেটা বললেন আর কি, যখন কেউ কোনো কিছু ইয়ে হয় আপনার হচ্ছে কোনো বিপদে পড়ে, কিছু হয়, সেই ক্ষেত্রে সে চিৎকার করে। হুম, হ্যাঁ, সেই সেক্ষেত্রে। ক্ষেত্রে কল আউট হয়। জি, তারপরে ভেরি কল গুড। ইন হচ্ছে কাউকে ডাকলে বা কাউকে কল করলে, কাউকে আসতে বললে সেটা আমরা বাহিরে রাখি না, কোনো ভেতরে নিয়ে গেস্ট যায়। হ্যাঁ, বাহিরে কেউ হলে সেক্ষেত্রে তাকে আমরা আসলে ভেতরে ভিতরে নিয়ে যাই। বসতে হবে। এই জন্য ভেরি কল গুড। ইন। কল ইন হয়, মোটামুটি যতগুলো চাকরি পরীক্ষা আসার মতো আমরা কভার করে ফেলতে পেরেছি, তাই তো? জি। এরপরে যদি যাই আরো কিছু, স্কোর কত, এরপরে যদি আমরা যাই আরো কিছুতে, সেক্ষেত্রে আমরা আর কি বলতে পারবো? চাকরি পরীক্ষা আসে এরকম। ভালো তো, খারাপ করেননি। এরপর যদি আমি বলি কাম অ্যাক্রস এবং কাম রাউন্ড। এবং কাম রাউন্ড। কাম অ্যাক্রস কি? কারোর নাগালে আসা বা নাগালে পাওয়া। এবং আপনি যদি বলেন কাম রাউন্ড মানে কি? সুস্থ হওয়া। সেক্ষেত্রে কাম অ্যাক্রসটা কি হচ্ছে? যখন আপনি কোনো একটা মানুষের নাগালে পাচ্ছেন, কাউকে যখন আপনি কাছে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই চাইবেন তার আশেপাশে একবারে তাকে যেন আপনি ঘুরে রাখতে পারেন, মানে ঘিরে রাখতে পারেন। পার্সন টু পার্সন, এটা আমি দেখতে পাচ্ছি না তো, পার্সন টু পার্সন ভ্যারি করে। সেক্ষেত্রে পার্সন টু পার্সন যদি ভ্যারি করে, আপনি যখন কারোর নাগাল পাবেন, আপনি সবসময় চাইবেন যে সে যেন আপনি মানে তাকে যেন একবারে ঘিরে থাকতে পারেন। কিন্তু যদি আপনি বলেন কাম রাউন্ড, সে জিনিসটা কি? রাউন্ডেও আপনি বলতে পারেন যে কাউকে যদি আমি কাছে পাই তাহলে আমি তার চারপাশে ঘুরবো। চারপাশে ঘুরলে হয় কি? আপনি বেশি মানে খুব একটা বেশি সুস্থ না, কারণ পেছনে ঘোরা মানুষদেরকে কিন্তু সবাই পছন্দ করে না। সেক্ষেত্রে আপনার যদি পার্সোনালিটি থাকে, মানুষ এমনিতেই পছন্দ করবে। সেজন্য রাউন্ড রাউন্ড ঘুরে লাভ নাই, আপনার আগে সুস্থ হওয়া প্রয়োজন। এবং যদি অ্যাক্রস থাকেন, মানে আপনি তার যদি তাকে যদি আপনি ঘিরে ফেলতে পারেন, তাহলে কিন্তু কাম অ্যাক্রসটা কাজে লেগে যায়। সেক্ষেত্রে কাম অ্যাক্রস হচ্ছে নাগালে পাওয়া এবং কাম রাউন্ড হচ্ছে সুস্থ হওয়া বা আরোগ্য লাভ করা। ঠিক আছে? এরপর যদি আমি বলি কাট ডাউন এবং কাট অফ, দুটোর একই অর্থ কিন্তু গুরুত্বপূর্ণ। হুম, হ্যাঁ। এরপর যদি বলি কাট ডাউন এবং কাট অফ। কাট ডাউন অর্থ কি? কেটে ফেলা বা ভেঙে ফেলা। ভেঙে ফেলা। এবং বিচ্ছিন্ন হওয়া যদি আমি বলি, সেটা কাট অফ। সেক্ষেত্রে ওই যে ব্রেকআপ, ব্রেকআপের সিনোনিম হচ্ছে এই জায়গাটা। ঠিক আছে? এটা একটু লিখে ফেলি আমরা, গুরুত্বপূর্ণ, আছে চাকরি পরীক্ষা। এরপরে যদি আমি বলি কাস্ট অ্যাসাইড, আলাদা করে সরিয়ে রাখা। সরিয়ে রাখা, কাস্ট অ্যাসাইড মানে কি? সরিয়ে রাখা কোনো কিছু। আপনি
কোনো কিছু একটা কিছুকে সরিয়ে আলাদা করে রাখছেন, মানে আলাদা করে আপনার ধরেন কোনো কিছুকে আপনি বেছে আলাদা করছেন, কোনো একটা পচা জিনিসকে আপনি আলাদা করে সরিয়ে রাখছেন, এই জাতীয় কথাগুলো কাস্ট অ্যাসাইড হতে পারে। ক্যাচ অ্যাট, সুযোগ গ্রহণ করা। ক্যাচ অ্যাট হচ্ছে কি সুযোগ গ্রহণ করা। সাকিব আল হাসান যদি ক্যাচ আউট হয়, ক্যাচ যদি দেয়, সেক্ষেত্রে সাকিব আল হাসান যদি আপনার ক্যাচ দেয়, সেক্ষেত্রে ক্যাচ তো অবশ্যই ধরতে হবে, ধরে সে সুযোগ গ্রহণ করবে, সুযোগ গ্রহণ করে সেই ক্যাচটা ধরে তাকে আউট করে ফেলবে। সেক্ষেত্রে ক্যাচ অ্যাট মানে কি সুযোগ গ্রহণ করা। ক্যারি অন এবং ক্যারি অফ। ক্যারি অন এবং ক্যারি অফ দুটোই গুরুত্বপূর্ণ। ক্যারি অন যদি বলা হয় সেটা হচ্ছে কি চালিয়ে যাওয়া। এটা অনেক সময় আপনারা বলেন যে, আমি যদি জিজ্ঞাসা করি বুঝতে পেরেছেন, তখন বলছেন কি যে স্যার ক্যারি অন, মানে বুঝতে পেরেছেন। এবং যদি বলেন ক্যারি অফ, তার মানে কি জয় লাভ করা। ধরেন আমি ক্লাস শেষে আপনাকে বললাম যে সবকিছু বুঝতে পেরেছেন, আমরা কি এখান থেকে কোয়েশ্চেন আসলে পারবো, সেক্ষেত্রে আপনি বললেন যে ক্যারি অফ, মানে আমরা জয়লাভ করেছি, ইনশাল্লাহ আমরা পেরে যাব। সেক্ষেত্রে হ্যাঁ, কাস্ট অ্যাসাইড মানে সাইডে রাখা। সেক্ষেত্রে যখন আমরা বলছি যে ক্যারি অফ, সেটা হয়ে যাচ্ছে জয়লাভ করা, এবং ক্যারি অন হচ্ছে চালিয়ে যাওয়া। ঠিক আছে, এরপরে যদি আমি দেখি, এটা এটা হলে ডান লিখবেন। কনসিস্ট অফ এবং কনসিস্ট ইন। কনসিস্ট ইন বিরাজমান, বিরাজমান থাকা, এবং কনসিস্ট অফ গঠিত হওয়া। কোনো কিছুর ভেতরে থাকা মানে ইন, এবং কনসিস্ট অফ মানে কি কোনো কিছু দ্বারা যদি গঠিত হয়, সেক্ষেত্রে যখন আপনি বলছেন সেটা হচ্ছে কনসিস্ট অফ। কনসিস্ট ইন মানে কি ভেতরে বিরাজমান থাকা। ফর এক্সাম্পল, আপনি যদি বলেন হ্যাপিনেস, হ্যাপিনেস ইজ কনসিস্ট ইন কন্টেইনমেন্ট, অর্থাৎ সুখটা সবসময় তৃপ্তির উপরে নির্ভরশীল। আপনি যদি তৃপ্ত থাকেন আপনি সুখী হবেন, আপনি যদি তৃপ্ত না থাকেন আপনি সুখী হবেন না। এবং কনসিস্ট অফ মানে কি গঠিত হওয়া। আপনি যদি বলেন যে আওয়ার টিম কনসিস্ট অফ 11 প্লেয়ার্স, সেক্ষেত্রে কনসিস্ট অফটা হয়ে যাচ্ছে কি একটা গঠিত হওয়া অর্থে ব্যবহৃত হয়ে যায়। ঠিক আছে, এরপর যদি আমি বলি ডু অ্যাওয়ে উইথ। ডু অ্যাওয়ে উইথ মুক্ত হওয়া। ডু অ্যাওয়ে যখন বলছে, এটা তো মুক্ত, অ্যাওয়ে যখন বলছে তার মানে কি ফ্রিডম পেয়ে গিয়েছে। সেক্ষেত্রে ডু অ্যাওয়ে উইথ হচ্ছে মুক্ত হওয়া। এবং আপনি যখন বলছেন যে আই অ্যাম ডান অ্যাওয়ে উইথ হিম, আমি তার থেকে মুক্ত হয়ে গিয়েছি, সেক্ষেত্রে ডু অ্যাওয়ে বা ডান অ্যাওয়ে যখন এই কথাটা বলছেন, তার মানে কি আপনি কোনো কিছু থেকে দূরে চলে গিয়েছেন। এরপরে হচ্ছে গ্রুপ ভার্ব প্লাস অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা লাস্ট ক্লাসে আমরা করেছি। সেই জিনিসগুলো আমাদের মধ্যে থেকে একজন এক্সপ্লেইন করবেন। অনেকেই যেহেতু ক্লাস করতে পারেননি, কয়েকজন আছেন, তারা তাদের মধ্যে থেকে আপনার একজন এক্সপ্লেইন করে হ্যান্ড রেজ করবেন। আমি প্রথমে যাকে পাবো হ্যান্ড তোলা, সেক্ষেত্রে তাকেই আমি বলবো। সুন্দর করে এক্সপ্লেইন করে বলতে হবে, যাতে সবাই বুঝতে পারে এবং সবাই মনেও রাখতে পারে। ঠিক আছে, এবং আপনারা পারবেন আমি খুব ভালো করে জানি। এই তো অনেকে হাত তুলে ফেলেছেন, সেক্ষেত্রে কাকে দিব? আচ্ছা, এটা বলেন, মনির সাহেব বলেন এটা। মনির সাহেব শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? মনির সাহেব শুনতে পাচ্ছেন না? স্যার স্যার আপনি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। বলুন তো কি হবে, কোনটা কি হবে? স্যার ডাইড অফ, অর্থাৎ অফ হয়ে যাওয়া, আস্তে আস্তে রোগে মারা যাওয়া। রোগে মারা যাওয়া। এরপর যদি বলি ডাইট ফর। স্যার আচ্ছা, death এর জন্য- আপনার মনির সাহেব আপনি একটু ভেঙে ভেঙে বলেন,
ক্লাসে যারা নতুন শুনছে তারাও যেন টেকনিকটা মাথায় রাখতে পারে। হ্যাঁ, একবারে ভেঙে ভেঙে, মানে আমি তো জানি আপনি আমাকে আমার টেকনিকই বলছেন, কিন্তু এটা যেন স্টুডেন্টরা বুঝতে পারে, একবারে ভেঙে ভেঙে বলেন জিনিসটা। ডাইড অফ অর্থাৎ মানুষ আস্তে আস্তে রোগে অফ হয়ে যায়। হুম স্যার এটা বলেছিলেন, অর্থাৎ রোগে, যে কোনো রোগে মানুষ আস্তে আস্তে অফ হয়ে যায়, এই জন্য ডাইড অফ। হুম স্যার ডাইড ফর অর্থাৎ দেশের জন্য মারা যাওয়া। দেশের জন্য মারা যাওয়া, যুদ্ধ করে। কিসের জন্য? ফর মানে কি? জন্য, সেক্ষেত্রে দেশের জন্য হিসেবে ডাইড ফর হয়ে যায়। ডাইড ইন ডাইড কি দারিদ্র্যে মারা যাওয়া। দারিদ্র্যে মারা যাওয়া। একটা কিভাবে মনে রাখতে পারি? আগে ডাইড বাইটা বলেন, তাহলে ডাইড ইনটা মনে রাখতে সুবিধা হবে। ডাইড বাইটা বলেন। ডাইড বাই অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া। কিভাবে মনে রাখতে পারি অ্যাক্সিডেন্টে মারা যাওয়া? আইদার যে কোনো যানবাহনে আমরা চড়ি বা যানবাহনে আমরা চলাচল করি, এই জন্য আচ্ছা। রাইড বাইকটা রোডেই হয় বা অ্যাক্সিডেন্টটা রোডেই হয়। ভেরি গুড। সেক্ষেত্রে এবার আমাকে বলেন ডাইড ফ্রম। রাইড ফ্রম। হুম ফ্রমে যতগুলো প্রিপজিশন আছে তার মধ্যে ফ্রমে সবচাইতে বেশি ওয়ার্ড, হ্যাঁ, এই জন্য বেশি খাওয়ার জন্য মরে বেশি যাওয়া। খাওয়ার জন্য মরে যাওয়া ফ্রম। এবং যদি আমরা দেখি বাকিগুলো বাদে শুধু একটা প্রিপোজিশন আছে যেটাকে সব থেকে অক্ষর কম আছে, সেজন্য এই অক্ষরের হিসেবে এটা হয়ে যায় দারিদ্র একটা অক্ষর, সেজন্য এই জন্য দারিদ্র এটা হয়ে যায় ডাইড ইন। হ্যাঁ। ভেরি গুড। আচ্ছা, এটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? তো এই জিনিসটা কিন্তু চাকরি পরীক্ষায় আসে এবং এটা খুবই সুন্দর করে হ্যান্ডেল করা যায়। মনি সাহেবের কথা, আমরা যারা প্রথম আজকে ক্লাস করছি, দু একজন আছি আমরা যারা প্রথম ক্লাস করছি, তারাও যেন ব্যাপারটা বুঝতে পারি, ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। এটা খুবই টেকনিক্যালি, আমার ক্লাসে যারা স্টুডেন্ট আছেন একবারে সবাই মোটামুটি পারে যারা ক্লাস করেছেন, সেক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবেন। উনি যে ব্যাপারগুলো বললো, সেক্ষেত্রে ডায়েট অফ হয়ে যাচ্ছে, একটা রোগ আস্তে আস্তে মানুষকে অফ করে দেয়। শামীমও আউট হয়ে গিয়েছে। শরীফ সাহেব, আপনি আমাকে দুঃখের সংবাদ ছাড়া সুখের সংবাদ শোনাতে পারছেন না। একটা 6 মারলে বলবেন যে স্যার 6 মেরেছে। সব আউট হয়ে গেলে হলো কিছু? সেক্ষেত্রে যদি আপনি একটা রোগ আপনাকে আস্তে আস্তে অফ করে দেয় আনফরচুনেটলি, সেক্ষেত্রে সেটা হয়ে যায় ডাইড অফ, মানে রোগে। আপনি যদি বলেন ডাইড ইন, দরিদ্রে মারা যাওয়া, কেননা সব থেকে অক্ষর কম আছে। ডাইড ফর যদি বলেন দেশের জন্য মারা যাওয়া, কিসের জন্য? ফর মানে তো জন্য, সেক্ষেত্রে দেশের জন্য হলে ডাইড ফর। ডাইড ফ্রম যদি বলি বেশি খেয়ে মারা যাওয়া, অর্থাৎ সব থেকে বেশি অক্ষর আছে ডাইড ফ্রম এর মধ্যে, সেজন্য ডাইড ফ্রমটা হচ্ছে কি বেশি খেয়ে মারা যাওয়া। এরপরে যদি আমরা বলি আরো কিছু গুরুত্বপূর্ণ জায়গা, সেক্ষেত্রে মেক অফ, মেক ফ্রম আসে চাকরি পরীক্ষা। এটাও আপনারা পারবেন, এটাও আমি টেকনিক দিয়ে বুঝিয়েছিলাম। মেক অফ, হাত তুলে ফেলান তো দেখি। মেক অফ এবং মেক ফ্রম কে এক্সপ্লেইন করতে পারবেন? মেক অফ হচ্ছে কি সরাসরি তৈরি বোঝাতে, সরাসরি তৈরি বোঝাতে, এবং মেক ফ্রম হচ্ছে কি সরাসরি তৈরি নয় বোঝাতে, সরাসরি তৈরি নয় বোঝাতে, সরাসরি তৈরি নয় এমন বোঝাতে। কে বলবেন? আচ্ছা, আহ অনেকেই হাত তুলেছেন দেখি। ভেরি গুড। আচ্ছা, ফারজানাই বলুন তো, শুনতে পাচ্ছেন স্যার? তাহলে সাজিয়া, সাজিয়া শুনতে পাচ্ছেন? জি স্যার। হুম যেমন আমরা রিং দেখলেই বলতে পারি এটা হচ্ছে স্বর্ণের তৈরি, হ্যাঁ এটা হচ্ছে মেক অফ। কিন্তু যখন আমরা পেপার, নিউজ পেপার, যেই কাগজে থেকে আমরা সরাসরি বলতে পারি না যে এটা হচ্ছে আমরা বাঁশ বা বাঁশ দিয়ে তৈরি, এই জন্য এটা হচ্ছে মেক ফ্রম। হুম মনে রাখার টেকনিকটা, মনে রাখার একটু তো টেকনিকটা মনে কি আমরা বলতে পারবো? মেক অফ সরাসরি তৈরি, যখন আপনি বলছেন অফ বসছে, অর্থাৎ আমি যদি বলি দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এবং আপনি যদি বলেন সরাসরি তৈরি নয়, দ্য পেপার ইজ মেড অফ
ব্যাম্বো। সেক্ষেত্রে যদি আমি বলি দ্য রিং ইজ মেড অফ গোল্ড, মানে সরাসরি তৈরি, রিংটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আহ আচ্ছা এই জায়গার মধ্যে যেটা বলছেন যে স্যার ওই জায়গায় এটা আছে, এই জিনিসটা আসলে হয় কি যে গ্রুপ ভার্বের ভাবার্থটা খেয়াল করবেন। ডু অ্যাওয়ে উইথ মিন্স কি কোনো কিছু থেকে দূরে চলে যাওয়া, এরকম হতে পারে রহিত বা বন্ধ করা। ভাবার্থতে যাবেন, শব্দার্থতে না। গ্রুপ ভার্ব হচ্ছে ভাবার্থ, শব্দার্থ দিয়ে যাবেন না। একটা ভাবের অনেকগুলো অর্থ থাকে, একটা ভাব দিয়ে অনেকগুলো অর্থ আপনি বের করতে পারবেন যদি আপনি ভাবার্থটা বোঝেন। শব্দার্থতে গেলে আপনার ভুল সঠিক বলা যাবে না, কারণ ভাবটা খারাপ একটা জিনিস, খারাপ সবসময় আপনি যে কোনো ভাবেই খারাপটাকে এক্সপ্লেন করতে পারেন, আবার ভালোটাকে যে কোনো ভাবে ভালোভাবে এক্সপ্লেন করতে পারেন। সেক্ষেত্রে যদি আমরা বলি দ্য রিং ইজ মেড অফ গোল্ড, সরাসরি তৈরি রিংটা গোল্ড থেকে, সেক্ষেত্রে আমরা দেখেই বুঝে ফেলতে পারছি। কিন্তু যদি আমি বলি দ্য পেপার ইজ মেড ফ্রম বাম্বো, আমি পেপার দেখলে কিন্তু বুঝতে পারি না যেটা সরাসরি বাঁশ দ্বারা তৈরি হয়েছে। মনে রাখবো কিভাবে? অক্ষর দিয়ে। দেখেন, আচ্ছা আমি তো দুই জায়গায় অফ লিখেছি, আপনারা আমাকে কিছু বলেন নাই কেন? মেড ফ্রম হবে, আমরা মনে রাখবো কিভাবে? যেটায় বেশি অক্ষর আছে সেটাতে লেখাপড়া বেশি করতে হয়েছে বোঝার জন্য যে এটা কি দ্বারা তৈরি হয়েছে। এবং ও আচ্ছা আচ্ছা, খুশি বলেছিলেন, আচ্ছা ভেরি গুড, খুশিটা খেয়াল করেছেন। সেক্ষেত্রে যদি আমি বলি যে পেপার ইজ মেড ফ্রম, মানে যেটাতে বেশি অক্ষর আমার লাগছে সেটা আমার বেশি অ্যানালাইসিস করে বের করতে হচ্ছে যে 4টা অক্ষর এখানে কাজে লেগেছে, তার মানে কি আমার লেখাপড়া করে তারপরে বুঝতে হয়েছে যে এটা এই প্রোডাক্টটা দিয়ে তৈরি। কিন্তু যখন আমি 2টো অক্ষর খরচ করেই বুঝে যাচ্ছি যে স্বর্ণ দ্বারা তৈরি হয়েছে, তখন আমার পড়ালেখা বা কষ্ট কম হচ্ছে। অর্থাৎ সরাসরি তৈরি ব্যাপারটা বোঝাতে মেক অফ, এবং সরাসরি তৈরি নয় বোঝাতে বেশি কষ্ট করে মেক ফ্রম বোঝাতে হয়। এটা বলেন তো এবার বুঝতে পেরেছেন কিনা? আমি তো আশা করেছি এটাও টেকনিক্যালি আপনারা পারবেন। জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। এরপরে যদি আমি বলি আর কি আছে, গিভ ইন এবং গিভ আপ। আচ্ছা গিভ ইন এবং গিভ আপ তো আমি মাত্র আপনাদের না করিয়েছিলাম, গিভ ইন এবং গিভ আপ তো আমি করিয়েছিলাম মনে হয়। না না, গিভ ইন এবং গিভ আপ মনে হয় করাইনি আপনাদেরকে। গিভ ইনটা কি? বশ্যতা স্বীকার করা। এবং গিভ আপ মানে কি? পরিত্যাগ করা। গিভ ইন হচ্ছে কি? বশ্যতা স্বীকার, বশ্যতা স্বীকার করা। এবং গিভ আপ হচ্ছে কি? পরিত্যাগ করা। যদি আমি বলি যে গিভ আপ করছি আমি, তার মানে কোনো কিছু ছেড়ে দিচ্ছি। আই গেভ আপ স্মোকিং, আমি যদি বলি আমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি, আপনি পরিত্যাগ করেছেন। কিন্তু যদি আপনি বলেন বশ্যতা স্বীকার করেছেন, সেক্ষেত্রে যদি আপনি স্মোক করাটা আপনার ওয়াইফের কথায় ছেড়ে দেন, সে আপনাকে বসে এনে তারপরে আপনি ইয়ে করেছেন, সেক্ষেত্রে আপনি বশ্যতা স্বীকার করা মানে গিভ ইন, যে আপনি অবশেষে স্বীকারই করে নিয়েছেন যে হ্যাঁ তার কথা আমার মানতে হবে এবং তিনি যেটা বলেছেন সেটা হয়তো আপনার করতে হচ্ছে। সেক্ষেত্রে গিভ ইন মানে হচ্ছে কি? বশ্যতা স্বীকার করা, যে অ্যাট লাস্ট আই গেভ ইন টু মাই ওয়াইফ, সেক্ষেত্রে এটা বলতে পারেন। এবং আই কুইটেড বা আই গেভ আপ স্মোকিং, এই কথাটা যদি আপনি বলেন, দুটো কিন্তু একসাথে হয়ে যায়। গিভ ইন মানে কি? বশ্যতা স্বীকার করা, এবং গিভ আপ মানে পরিত্যাগ করা। গুরুত্বপূর্ণ আসে চাকরি পরীক্ষায়, গিভ ইনটা বেশি আসে আর কি। এরপরে যদি আমি বলি হ্যাং অ্যারাউন্ড, মানে কি? ইতস্তত বোধ করা। হ্যাং অ্যারাউন্ড, ইতস্তত বোধ করা। আজান দিচ্ছে নাকি? ইতস্তত বোধ করা, সেক্ষেত্রে হ্যাং অ্যারাউন্ড যখন বলছেন সেটা হয়ে যায় ইতস্তত বোধ করা। এটা একটু লিখে নেই, তারপর আমরা ইয়েতে যাব, নামাজের ব্রেকে যাব। আচ্ছা, নামাজের ব্রেক কি এখন চাচ্ছেন নাকি আর 5 মিনিটে আমরা সব শেষ করে দিব তারপরে যাবেন? শুধু এরপরে এসে আমরা কোয়েশ্চেন সলভ করব, কোনটা চান বলেন তো? দাঁড়ান আমরা একটা টস করি, 3জন হ্যান্ড রেজ করবেন, 3জনের মধ্যে টস হবে। যারা বলবে ব্রেক চাই তাদের কথা শুনবো, মানে বেশিরভাগ মানুষ যারা বলবে। 2জন হাত তুলেছেন, আরো একজন কামরুল ইসলাম হাত তুলেছেন, সালমা হাত তুলেছেন, আবু সায়েদও হাত তুলেছেন। আচ্ছা সালমা প্রথমে বলুন, ব্রেক স্যার চান এখন নাকি? দিয়ে দেন, আমার এখানে একটু আগে মানে অনেকক্ষণ হয়েছে আজান দিছে যে। ও আচ্ছা, তাহলে তারপর কামরুল ইসলাম।
স্যার আমাদেরকে না আজান দেয়নি, আপনি চালিয়ে যান, পরে আচ্ছা, এসে প্লাস এবার সব থেকে ক্রুশাল ভোট তাহলে দিবেন আবু সাইদ। 50-50 এখনো জয়যুক্ত হয়েছে, যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাসী। আবু সাইদ বলেন কি করব? আর সময় দিন, অলরেডি আজান চলছে। ঠিক নামাজ আছে, পড়ে এসেই শুরু করি আবার। ঠিক আছে, তাহলে আমরা নামাজটা পড়ে আসি। আমরা ঠিক এখন বাজে 6:18, আমরা 6:33-এ আবার জয়েন করব ক্লাসে। এবং খেয়াল রাখবেন এরপরে কিন্তু আমার ঠিক এরপরে আরেকটা ক্লাস আছে 7টার দিকে, সেক্ষেত্রে দেরি করবেন না, 6:33-এর মাঝখানেই যেন চলে আসেন, একটু খেয়াল রাখবেন জলদি। থ্যাংক ইউ। ইয়ে করে দেন। সালাম আলাইকুম, এসেছেন সবাই নামাজ পড়ে? আস্তে। আচ্ছা, ভেরি গুড, অনেকে এসে পড়েছেন। সেক্ষেত্রে পার্টিসিপেন্ট কতজন? না, দুই জায়গায় দুটো দেখাচ্ছে। অল আউট, অল আউট, বাংলাদেশ অল আউট। আচ্ছা, সেক্ষেত্রে আমরা কতটুকু লিখেছিলাম? আমরা হ্যাং অ্যাবাউট পর্যন্ত লিখেছিলাম, হ্যাং অ্যারাউন্ড পর্যন্ত লিখেছিলাম। হ্যাং অ্যারাউন্ডটা কি? ইতস্তত বোধ করা যখন বোঝাচ্ছেন সেক্ষেত্রে হ্যাং অ্যারাউন্ড হয়ে যায়। ঠিক আছে, এরপরে যদি আমরা বলি পাস অ্যাওয়ে এবং পাস ওভার, গুরুত্বপূর্ণ। পাস অ্যাওয়ে এবং পাস ওভার। পাস ওভার কি? উপেক্ষা করা। এবং পাস অ্যাওয়ে কি? আপনার মারা যাওয়া, তাই তো? আপনি যদি কাউকে দেখে খুব একটা পাত্তা না দিয়ে চলে যান, সেক্ষেত্রে সেটা হয়ে যায় পাস, কি বলে, পাস ওভার। অর্থাৎ কাউকে আপনি দেখেছেন কিন্তু খুব একটা বেশি পাত্তা দিলেন না, সেক্ষেত্রে পাস অ্যাওয়ে হয়ে যায় কি? উপেক্ষা করা। সরি, পাস ওভার হয়ে যায় উপেক্ষা করা, এবং পাস অ্যাওয়ে হয়ে যায় কি? মারা যাওয়া। এরপর যদি আমি বলি রান আফটার হচ্ছে পেছনে ছোটা। রান আফটার পেছনে ছোটা। এরপরে যদি আমরা বলি আরো কোনো গুরুত্বপূর্ণ জায়গা আছে কিনা, স্ট্যান্ড বাই, স্ট্যান্ড আপ ফর। সেক্ষেত্রে স্ট্যান্ড বাই যখন আপনি বলছেন, স্ট্যান্ড বাই কি? স্ট্যান্ড বাই বলেন তো আমাকে একটু। স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থাকা, পাশে থাকা, মানে পাশে কোনো একটা থাকে না যে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা, বা শেষ পর্যন্ত ওই কি বলে যে পাশে থাকা আর কি, স্ট্যান্ড বাই। এবং যদি আপনি বলেন যে স্ট্যান্ড বাই, স্ট্যান্ড কি বলে, স্ট্যান্ড আপ ফর, সেক্ষেত্রে পক্ষে কথা বলা। এরপরে যদি আমরা বলি টেল আপন, টেল আপন হচ্ছে কি? ক্ষতি করা। টেল আপনটা বেশি গুরুত্বপূর্ণ, টেল আপনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। টেল আপন এটা হচ্ছে ক্ষতি করা। টেল আপন হয়ে যাচ্ছে কি? ক্ষতি করা। ফর এক্সাম্পল আমি যদি বলি ডু নট টেল আপন টু এনিওয়ান, অর্থাৎ কারোর কখনো ক্ষতি করো না, সেক্ষেত্রে সেটা হয়ে যায় কি? টেল আপনটা হয়ে যাচ্ছে কি? আপনার অবশ্যই ক্ষতি করা। এবং এরপর যদি বলি টেক আফটার এবং টেক অফ। টেক আফটার সেটা হচ্ছে কি? সাদৃশ্য হওয়া, কারোর সাথে সাদৃশ্য হওয়া, সাদৃশ্য হওয়া। এবং আপনি যদি বলেন টেক অফ, সেটা হচ্ছে কি? টেক অফটা কি বলতে পারবেন? বিমান যে আকাশে উঠতে শুরু করে, সেক্ষেত্রে টেক অফ হলো কি? আপনার কি বলে যে উপরের দিকে উঠতে থাকা, বা কি বলে, জার্নি, যাত্রা শুরু করা, এমন বলা যায়। যাত্রা শুরু করা এমনও বলা যায়। ঠিক আছে, টেক অফ মানে হচ্ছে যাত্রা শুরু করাও বলা যায়। এরপরে যদি আমি বলি আচ্ছা, এরপরে যদি আমি বলি যে টেক ওভার এবং টার্ন ডাউন। টেক ওভার কি? ক্ষমতা স্থানান্তর করা। ক্ষমতা স্থানান্তর করা। এবং আপনি যদি বলেন টার্ন ডাউন, বন্ধ করা, এটাও বলতে পারেন।
টার্ন ডাউনটা হয়ে যায় বন্ধ করা। সেক্ষেত্রে এটা যদি হয়ে যায় বা বন্ধ করা, প্রত্যাখ্যান করা হতে পারে, সেক্ষেত্রে এগুলো ছিল মোটামুটি ইম্পর্টেন্ট কিছু গ্রুপ ভার্ব। এবার আমরা একটু প্র্যাকটিস করব, ঠিক আছে? এবার আমরা যদি একটু প্র্যাকটিস করি, আচ্ছা তার আগে আমি কিছু একত্রে যেগুলো করে এনেছি সেগুলো একটু আপনারা স্ক্রিনশট নিয়ে নেন। দাবি করা, সেটা হয়ে যাচ্ছে আস্ক ফর, কল ফর, প্রে ফর। ক্ষতি করা হচ্ছে অ্যাক্ট আপন, টেল আপন। সহ্য করা বিয়ার উইথ, পুট আপ উইথ। চিৎকার করা কল আউট, ক্রাই আউট। জয়লাভ করা ক্যারি আউট, বিয়ার অফ। গেট থ্রো, চালিয়ে যাওয়া গো অন, ওয়ার্ক অন, পাস অন, ক্যারি অন, রান অন, গেট অন। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নিন। ঝরে পড়া বা সরিয়ে রাখা কাস্ট অফ, কাস্ট অ্যাসাইড। নাগাল পাওয়া কাম অ্যাট। আরোগ্য লাভ করা কাম রাউন্ড। নির্ভর করা কাউন্ট অন, ব্যাংক অন, ডিপেন্ড অন। ব্যবহার করা হলো টু ডু, ডু উইথ, ডিল উইথ। অন্যদিকে সরিয়ে রাখা হচ্ছে ড্র অ্যাওয়ে, হোল্ড অফ, কিপ অফ। নকশা করা ড্র আউট, লে আউট। চলা বা চালানো গেট অ্যালং, গো অ্যালং, গেট বাই। বিতাড়িত হওয়া বা তাড়িয়ে দেয়া গেট আউট, টার্ন আউট, গিভ আউট। প্রকাশ করা গেট আউট, কাম আউট, গিভ আউট। ঘুরে বেড়ানো গো অ্যাবাউট, হ্যাং অ্যাবাউট, কাস্ট অ্যাবাউট। বিস্ফোরণ হওয়া গো অফ, ব্লো আপ। পেছনে ফিরে আসা হ্যাং ব্যাক, নট ব্যাংক, হ্যাং ব্যাক। এবং এরপরে যদি বলি ফল ব্যাক, ড্র ব্যাক। দেরি করা হচ্ছে কি হ্যাং আপ, হোল্ড আপ। এগুলো মোটামুটি একটা অর্থ দিয়ে যতগুলো গ্রুপ ভার্ব আছে সেগুলো আমি একত্রে করে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনাদের একটু সুবিধা হয় পড়ার সময়। নিয়ন্ত্রণ করা হচ্ছে কি কিপ ডাউন, হ্যাং ডাউন, ডাই ডাউন। সংযত করা কিপ ইন, হোল্ড ইন। খোঁজ করা লুক ফর, লুক আপ, লুক আপন, ফাইন্ড আউট। তদন্ত করা হয়ে যাচ্ছে কি লুক ইনটু, সি থ্রো। হস্তান্তর করা মেক ওভার, গিভ ওভার, হ্যান্ড ওভার। গণ্য করা কি আমলে নেয়া, পাস ফর, টেক ফর, লুক অন। স্থগিত করা পুট অফ, স্ট্যান্ড অফ, লে অফ। খুলে ফেলা পুট অফ, টেক ওভার, ডু অফ। আপনি যখন বলছেন নিভিয়ে ফেলা পুট আউট, ব্লো আউট। উপরে তুলে ঝুলিয়ে রাখা পুট অফ, পুট আপ, হ্যাং আপ। পেছনে তাড়া করা রান অ্যাওয়ে, গেট অ্যাওয়ে, মেক অফ, গেট অফ। শুদ্ধ করা সেট অ্যাবাউট, সেট ইন। অগ্রাহ্য করা সেট অ্যাসাইড, টার্ন ডাউন। সঞ্চয় করা সেট বাই, পুট বাই, লে বাই। যাত্রা করা সেট ফোর্থ, সেট আউট। ঠিক আছে, এবার আমরা একটু সলভ করব। হ্যান্ড রেজ করবেন। দেখি টু ডু অ্যাওয়ে উইথ বিনস। সাজিয়া আক্তার কি হবে? টু ডু অ্যাওয়ে উইথ, টু গেট রাইট অফ। টু গেট রিড অফ, অর্থাৎ কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। ভেরি গুড। এরপরে যদি দেখি আমরা পাস অ্যাওয়ে। এরপরে কি আছে? পাস অ্যাওয়ে। আচ্ছা সাজিয়া আক্তার একটা একটা করে, হ্যাঁ আপনি এরপরে আবার আচ্ছা এরপরে আমরা মাকসুদুল ইসলাম। পাস অ্যাওয়ে, হ্যাঁ ডাই হবে। পাস অ্যাওয়ে হচ্ছে ডাই। মাকসুদ কি অবস্থা আপনার, কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার। ভেরি গুড। আপনার ভয়েস কেমন যেন লাগছে, শরীর ঠিক আছে তো? না স্যার, ভালোই আছে। হ্যাঁ কি হয়েছে? স্যার ভালো আছি স্যার। ভালো আছেন, ঠিক আছে। পড়ালেখা ভালো চলছে তো? জি স্যার, মাস্টার্স ফার্স্ট সেমিস্টার স্যার সামনে আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। সেক্ষেত্রে ভালো করে পড়ালেখা করবেন, ঠিক আছে? জি স্যার ইনশাআল্লাহ। ওকে। এরপরে যদি দেখি পাস অ্যাওয়ে মানে হচ্ছে ডাই। While living in poverty, the poet had to dash with a great deal of sufferings. কে বলবেন? কামরুল ইসলাম। আচ্ছা আমি আনমিউট করে দিচ্ছি। আচ্ছা শারমিন ইসলাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? স্যার আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। বলুন এটা কি হবে? স্যার পুট আপ উইথ। পুট আপ উইথ মানে কি সহ্য করা বোঝাচ্ছে, তাই তো? জি সহ্য স্যার। করা বোঝালে পুট আপ উইথ হয়। এরপরে যদি আমি বলি দ্য রিচ শুড নট লুক ডাউন ড্যাশ পুয়ার। পারবেন এটা? হ্যান্ড রেজ করেন। আচ্ছা যারা পার্টিসিপেট করেছেন তারা তো করেছেন। আচ্ছা আতিয়া নাজদিন। লুক ডাউন আপন। আতিয়া নাজদিন এতক্ষণ লাগলে হবে না তো, আমি আনমিউট করেছি আপনাকে। এরপরে যদি যাই আমি, এই অ্যানিমেশনে কি করছে এগুলো, এটা ডি হবে। আপনি এটা লিখেন, এখনই লিখেন। একটা যেহেতু ভুল পাইছি চারটার মধ্যে, তার মানে অনেক আছে।
4 হবে এটা, 4-এর 4, 4-এর 4। আচ্ছা, এরপরে যদি যাই আমরা, দ্য লাইটস হ্যাভ বিন ব্লোন ড্যাশ বাই দ্য স্ট্রং উইন্ড। ফারজানা, স্যার ব্লোন আউট হবে, ব্লোন আউট হবে। আচ্ছা, নিভে বাই যাওয়া। স্ট্রং উইন্ড দ্য লাইটস হ্যাভ বিন, হ্যাঁ ব্লোন অ্যাওয়ে তাহলে কখন হতো? যদি উড়ে যেত তাহলে উড়ে গেলে ব্লোন অ্যাওয়ে হতো, ঠিক আছে, ভেরি গুড। তার মানে এখানে ব্লোন আউট হয়ে যাচ্ছে, কেননা নিভে যাওয়ার কথা বলা হচ্ছে। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন, দ্য পুলিশ ইজ লুকিং ড্যাশ দ্য কেস। এটা কি বলবেন? এটা বলবেন আমাকে আতিয়া নাজনীন। আতিয়া নাজনীন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। বলুন এটা কি হবে? স্যার লুক ইনটু হবে, লুকিং ইনটু তদন্ত করা। লুকিং ইনটু দ্য কেস, সেক্ষেত্রে তদন্ত করা বোঝাতে লুক ইনটু। দ্য Yes, sir. ট্রি হ্যাজ বিন ব্লোন ড্যাশ বাই স্ট্রং উইন্ড। এটাকে বলবেন, এটাকে বলবেন সীমা। সীমা স্যার, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি স্যার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। বলুন এটাই আনসার কি হবে? স্যার এটা আওয়ে হবে, ব্লোন অ্যাওয়ে, কেননা গাছকে উড়িয়ে নিয়ে বাতাসে গিয়েছে উড়িয়ে নিয়ে স্ট্রং। যাওয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। এটা কিন্তু দুটো বিসিএস এসেছে, 41তম 26তম এবং 21তম। এরপর যদি আমি বলি ড্যাশ ইয়োর শোজ বিফোর এন্টারিং দ্য মস্ক, এটা কি হবে? খুলে রাখার কথা বলা হয়েছে, খুলে রাখার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে শরীফ সাহেব বলেন তো। স্যার ফুট অফ। পুট অফ, খুলে রাখা মানে কি পুট অফ হয়ে যায়। এরপর যদি বলি দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, এটা পারবেন সবাই। এটা আমাকে বলবেন নুসরাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার বলুন তো, ভালো আছেন আপনি না? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। বলুন এটা কি হবে? দ্য ম্যান স্যার ডাইড এটা ড্যাশ ফ্রম হবে, কারণ ওভার ইটিং মানে বেশি ওভার খাওয়ার ইটিং। জন্য সে মারা গেছে। তাহলে ফর কি হতো? ফর হলে যদি যুদ্ধে যেত দেশের জন্য ভেরি হচ্ছে, গুড। অফ, অফ হলে যখন রোগে মারা যায়, খুব ভেরি ধুকে গুড। ধুকে মারা যায়। বাই, অ্যাক্সিডেন্ট, রোড ভেরি অ্যাক্সিডেন্ট। গুড, ভেরি গুড। খুব কনফিউজিং একটা জিনিস, আমি না খুব প্রাউড ফিল করি যখন আপনারা একেবারে কনফিউজিং একটা জিনিসকে এত সুন্দর করে মাথায় রাখতে পেরেছেন। আমার খুব ভালো লাগে জিনিসটা, ঠিক স্যার আছে। এটা ক্রেডিটটা আপনার স্যার, আপনি যেভাবে থ্যাংক ইউ, থ্যাংক শিখিয়েছেন স্যার, এর আগ পর্যন্ত এভাবে শিখতে পারি নাই। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এরপরে যদি আমি বলি দ্য গভর্নমেন্ট গেভ ড্যাশ দ্য ডিমান্ডস অফ পিপল, ওই যে বলেছিলাম, এটা বলেন তো ফারজানা, বলেন তো এটা কি হবে? গেভ স্যার ইন, ইনটু, গেভ ইনটু। গেভ ইনটু কেন হবে? স্যার মেনে নেওয়া, মেনে নেয়া যে কি গেভ গভর্নমেন্ট। ইনটু হয় নাকি গেভ ইন হয়? স্যার ইন তো মানে লেকচার শিটে ইনটু আছে তাই ইনটু বলছেন? স্যার গেভ ইন মেনে নেওয়া, বশ্যতা স্বীকার করা। হ্যাঁ, সেক্ষেত্রে দ্য গভর্নমেন্ট স্যার গেভ ইন দ্য ডিমান্ডস অফ পিপল, ডিমান্ড অফ পিপল গভর্নমেন্ট মানুষের ডিমান্ড শেষ পর্যন্ত মেনে নিয়েছে, মেনে সেক্ষেত্রে ইন হবে না ইনটু হবে আমাকে স্যার। বলেন। স্যার ইনটু তে তাহলে কি হবে? স্যার ইনটু তো মেনে নেওয়া না স্যার। হ্যাঁ, ইনটু তো মেনে নেয়, এই জায়গায় সূক্ষ্ম তাহলে একটা ব্যাপার আছে, সেখানে ইন হবে না ইনটু হবে, সেটাই তো আমি জিজ্ঞাসা করছি। অন্য স্যার কেউ ইনটু বলতে পারবেন? হবে, কারণ স্যার গভর্নমেন্ট পিপলের ডিমান্ডটা মেনে নিয়েছে, এখানে আচ্ছা বশ্যতা স্বীকার করা তো আচ্ছা, ঠিক আছে, তাহলে বশ্যতা স্বীকার করা না, গভর্নমেন্ট তো আর বশ্যতা না। স্বীকার করেনি, তাই তো? হ্যাঁ সেটাই, সেক্ষেত্রে দেখি এটা মেনে মাকসুদ সাহেব নিয়েছে। কি বলেন। মাকসুদ সাহেব বলুন, এটা কি বলুন, ইনটু কেন হবে? কিন্তু স্যার আমি শিট থেকে পড়ি নাই, অন্য জায়গা থেকে পড়ছি, তো ওখানে ভুল নাই এটা আমি জানি। তাই, তবে আচ্ছা, গেভ ইনটু এটা জানি। গেভ ইন হচ্ছে বশ্যতা স্বীকার করা, গেভ ইনটু হচ্ছে কি মেনে নেয়া। সেক্ষেত্রে মেনে নেয়া অর্থে এখানে ইনটুটাই বসবে, গভর্নমেন্ট নিশ্চয়ই বশ্যতা স্বীকার করবে না, তাই না? এরপরে যদি আমি বলি দ্য টিম ইজ ড্যাশ, আমি তো অলরেডি বলে দিচ্ছি মেড আপ অফ হবে, ঠিক আছে। বলতে বলতে আমি মানে ড্যাশ না রেখে আমি নিজে অ্যান্সার করে দিচ্ছি। এরপরে যদি বলি দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ব্রোক ড্যাশ ইন সেপ্টেম্বর, পারবেন এটা সবাই। ব্রোকের পরে কি হয়? কামরুল ইসলাম। আচ্ছা স্যার, আমি লেকচার শিট পড়ি না, তাহলে কি পড়েন? বই। কামরুল ইসলাম শুনতে পাচ্ছেন? আচ্ছা, সেক্ষেত্রে এটা হয়ে যায় ব্লোন আউট। আচ্ছা, আবু সাইদ।
ব্রেক আউট। ব্রেক আউট অর্থাৎ কোনো কিছু যখন ব্রোক আউট অর্থ কি কোনো কিছু নতুন করে আসা বা আপনি কি বলে যে সামনে আসা এরকম। দ্য ক্যাপ্টেন লেফট দ্য বোর্ড বিকজ ইট টার্নড ওভার অর্থাৎ বোটটিতে পানিতে মানে পানির নিচে তলিয়ে গিয়েছিল এমন অর্থে। এরপর যদি বলি দ্য ট্রিজ হ্যাভ ড্যাশ দেয়ার লিভস, এটা বলেন তো কি হবে? এটা রায়হান হাসান বলেন। রায়হান হাসান শুনতে পাচ্ছেন? ট্রিজ হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস। আবু সাহেদ আপনি না, রায়হান হাসান আপনি আনমিউট আছেন স্যার, আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আচ্ছা রায়হান হাসান মনে হয় বুঝতে পারছেন না, তাহলে এটা আমাকে মাকসুদি বলেন তো। আচ্ছা সি, তার মানে সিটা হচ্ছে কি যে কাস্ট অফ যখন বলছেন সেটার অর্থটা কি হচ্ছে তাহলে? যে ঝরে যাওয়া। দ্য ট্রিজ হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস অর্থাৎ ঝরে পড়া অর্থে কাস্ট বসেছে। এরপর যদি বলি কমপ্লিট দ্য সেন্টেন্স ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস, দুটো বিসিএস এসেছে কাস্ট অফ দেয়ার লিভস, ঠিক আছে। এরপর যদি বলি ইন স্পাইট অফ মাই রিকোয়েস্ট হি ডিড নট, কি হবে এটা বলেন তো, ফারজানা বলেন। In spite of my request, he did not give in. গিভ ইন, কেননা বশ্যতা স্বীকার করেনি, তাই তো? স্বীকার করা। জি স্যার। বশ্যতা স্বীকার করা অর্থে গিভ ইন হয়েছে, সেক্ষেত্রে গিভ ইনটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ঠিক আছে। এরপর যদি বলি দ্য সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেশন অফ our college will be held on December 15. Which of the following sentence is correct? Phrase will be held above মানে will be held এর পরিবর্তে কোন ফ্রেজটা ব্যবহৃত হতে পারে বলেন তো এটা আমাকে একটু। comes off, কারণ Comes comes off, off তো স্যার সংগঠিত হওয়া না। সংঘটিত হওয়া না? হ্যাঁ হওয়া। তো আচ্ছা আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করছেন না আপনি অ্যান্সার দিচ্ছেন, আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে কি স্যার হতে আমি পারে বলেন? অ্যান্সার দিচ্ছি স্যার কামস অফ, কামস অফ সংগঠিত হবে, হওয়া মানে এটা তো সেক্ষেত্রে কামস অফ will be যদি held. বলি কোনো কিছু সংগঠিত হওয়াকে বোঝানো হয় সেক্ষেত্রে কামস অফটা হয়ে যায় অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ভেরি গুড। এরপরে যদি বলি এটা বলবেন আমাকে কে, এটা তারপর আমাকে বলবেন শারমিন ইসলাম বলবেন এটা। It is too difficult to tolerate bad temper for long. Which of the following phrases is the best to replace tolerate? পারবেন না পারার কোনো কারণে। শারমিন ইসলাম শুনতে পাচ্ছেন? Put up with, স্যার পুট আপ উইথ হবে। হ্যাঁ put up, স্যার put up with না, put up with হবে, ঠিক আছে। সেক্ষেত্রে শুধু put up with হবে, বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে যদি আমি বলি তারপরে কোয়েশ্চেনটা লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইনটু ডিকশনারি, এটা কে বলবেন? আচ্ছা শারমিন ইসলামই বলেন। লুক আফটার স্যার। না 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 হচ্ছে ডিকশনারি আপনি সেবা করবেন? না স্যার লুক আপ। লুক আপ, তাহলে বাকি থাকলো কি ফর আর ইনটু না, ঠিক আছে। সেক্ষেত্রে লুক আপটাই হয়ে যায়, ডিকশনারি দেখার ক্ষেত্রে লুকের পরে আপ হয়ে যায়, ঠিক আছে। এরপরে যদি আমি বলি কোপ উইথ কি, এটাও পারবেন? পুট আপ উইথ। পুট আপ উইথ। আচ্ছা এরপরে বলবেন শামসুন নাহার ডাক্তার ডাকো, গুরুত্বপূর্ণ, ডাক্তার ডাকো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। শামসুন নাহার বলেন এটা। Call in a doctor. কল in doctor. কল এ ডক্টর, Call in. কল ইন এ ডক্টর, তাই তো? সেক্ষেত্রে call অ্যাপ্রোপ্রিয়েট in, অ্যান্সার call হয়ে যায় in a সি, doctor, ভেরি হ্যাঁ। গুড। দ্য বয় টেকস আফটার টু হিজ মাদার, হিয়ার টেকস আফটার মিন্স, টেকস আফটার মানে কি একই রকম হওয়া দেখতে, সেক্ষেত্রে একই রকম হওয়া বোঝা যায় রিসেম্বল অর্থে, সেক্ষেত্রে রিসেম্বলটাকে বোঝা যায় সাদৃশ্য হওয়া। এরপর যদি বলি ইনস্টিড অফ এক্সটিংগুইশ উই ক্যান সে, এটা কে বলবেন? এটা বলবেন ফারজানা পলি। আচ্ছা তাহলে ফারজানা পলিদের এজ যেহেতু হচ্ছে তাহলে এটা বলেন শামসুন নাহার। এক্সটিংগুইশ, এক্সটিংগুইশের পরিবর্তে কি হবে? স্যার এটা পারি না আমি। পারেন না? আচ্ছা তাহলে শরীফ। স্যার ফুট আউট। পুট আউট, এক্সটিংগুইশ অর্থ কি নিভিয়ে ফেলা, পুট আউট অর্থ কি নিভিয়ে ফেলা, সেক্ষেত্রে পুট আউট হয়ে যায়, তাই তো? এরপর যদি আমি বলি
We went to airport to see her off. See off করে না, বিদায় জানাতে যায়, সেক্ষেত্রে see her off. I decided to go for a walk. এটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। I had to run to, বলেন এটা কি হবে? Keep up with. Keep up with, সেক্ষেত্রে keep up with মানে কি, সেটার পেছনে ছোটা বা রিক্সাতে ওঠার জন্য দৌড় দেয়া। To get along জি, স্যার। with, পারবেন আপনারা, to adjust। এরপর যদি আমি বলি she is named after, আফটারই তো হয়, নেমড আফটার মানে কারোর নামে যদি নাম রাখা হয় সেক্ষেত্রে নেমড আফটার। তারপরে যদি আমি বলি কি you should not run into depths, ঠিক আছে। When they had their first child they put dash large sum of education, put aside, আলাদা করে রাখা, aside আলাদা করে রাখা, কিছু টাকা পয়সা তারা আলাদা করে রেখেছে, সেক্ষেত্রে put aside। The patient will come dash soon, এটা আমাকে কি বলবেন? কাম ড্যাশ সুন, এক্ষেত্রে কামের পরে কি হবে ফারজানা? স্যার কাম রাউন্ড, কাম রাউন্ড সুন, কেননা খুব জলদি সে আরোগ্য লাভ করবে, সুস্থ হবে। সেক্ষেত্রে আমি যদি বলি এয়ারপোর্ট অথরিটিজ অ্যাডভাইসড প্যাসেঞ্জার টু ড্যাশ সাসপিশিয়াস লুকিং পিপল। আচ্ছা, এটা এত কিছু পড়ার দরকার নেই, অতটুকু বললে আমি বুঝে যাই। এক্ষেত্রে আমাকে কি বলছে, যে খুঁজে দেখতে বলছে যে কোনো সাসপিশিয়াস কোনো কিছু ঘটেছে কিনা। এটা কি হতে পারে বলেন তো? লুক আউট ফর, খোঁজা। লুক আউট ফর, লুক ফর অর্থ হতো খোঁজা। লুক আউট খুঁজে বের করা। আচ্ছা, সেক্ষেত্রে যখন আমি বলছি লুক আউট ফর, সেক্ষেত্রে সেটা কোনো কিছুকে আমি গুরুত্ব সহকারে মানে খুঁজতেছি, মানে কি কোনো কিছু আপনার শুধু দেখাই না, শুধু খোঁজাই না, সেটাকে আপনার মোটামুটি আর কি সতর্কভাবে দেখার অর্থে লুক আউট ফর হয়। Which while living in poverty the poet had to dash a great deal of sufferings, এটা কি হবে? এটা আমাকে বলবেন আতিয়া নাজনীন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন স্যার? স্যার আছি আলহামদুলিল্লাহ। এটা পুট আপ উইথ হবে। পুট আপ উইথ হবে, অর্থাৎ এই জায়গার মধ্যে আমরা বুঝতে পারছি পুট আপ উইথটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আনফরচুনেটলি আমার ক্লাসের সময় হয়ে যাচ্ছে, যদিও আমি চাচ্ছিলাম সবগুলো কোয়েশ্চেন সলভ করে যেতে, তো এখানেই আমরা আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী আরো যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। আর এই গ্রুপ ভার্ব আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু প্র্যাকটিস করতে হয়, এটা শুধু মুখস্থ করলে হবে না। আপনি কোয়েশ্চেন যত প্র্যাকটিস করবেন তত আপনি হয়তো এখান থেকে ভালো করার সুযোগ থাকবে। সেক্ষেত্রে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে খুব ছোট করে, আমি সবার হাতটা আগে নামিয়ে দিচ্ছি, তারপরে হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে এখনকার কোয়েশ্চেন এটা। সেক্ষেত্রে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে খুব ছোট করে আমাকে 1 মিনিটের মধ্যে কোয়েশ্চেন করতে পারেন, আমি সময় দিচ্ছি। সালমা আক্তার, স্যার আমি কিভাবে গ্রুপগুলোতে জয়েন হব? এই গ্রুপের নাম্বারটা একটু দিয়ে দেন আর হোয়াটসঅ্যাপ। আমি আচ্ছা, আমাদের সার্ভিসের নাম্বার কি আছে স্যার আপনার কাছে সালমা? স্যার কোনটা? আমার কাছে তো প্রায় 2-3টা নাম্বার আছে মনে হয়। হ্যাঁ, ওইখানে ফোন দিয়ে আপনি একটু শুধু বলবেন যে আপনাকে গ্রুপের মধ্যে যেন অ্যাড করে দিতে, এখানে নাম্বারটা নাই আনফরচুনেটলি। সেক্ষেত্রে আপনাকে গ্রুপের মধ্যে অ্যাড করে দিতে বলবেন যে আপনি এখনই ফোন দেন আমাদের সার্ভিসে, ফোন দিয়ে বলবেন যে আমি বিসিএস, আপনার যে ব্যাচের নাম আছে সেই ব্যাচের কথা বলে বলবেন যে এই ব্যাচের মধ্যে আমি আসলে অ্যাড হতে চাচ্ছি। শেষে 40 আছে, শেষে 40 যে নাম্বারটা আছে সেটা আপনি অ্যাড হতে চেষ্টা করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা ফারজানা, ফারজানা আমি শুনতে পাচ্ছি না আপনাকে, হ্যান্ড রেজ করেছেন, আনমিউট করা কে? স্যার পাস আউট অর্থ কি? পাস আউট, পাস আউট মানে জি, কোনো স্যার। কিছুকে অতিক্রম করে চলে যাওয়া। সেক্ষেত্রে এটাকে আপনি অন্য সেন্সেও বলতে পারেন, মানে থাকে না ভাবার্থ যদি আপনি বলেন, সেক্ষেত্রে ভাবার্থটা হচ্ছে অতিক্রম করে চলে যাওয়া। এখন এর সাথে রিলেট করে আপনি যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে? জি স্যার। বুঝতে পেরেছেন? আপনার কোয়েশ্চেনটা কি ছিল, মানে কি দেখে কনফিউশন হয়েছে বলুন তো? স্যার না মানে ওই যে আপনি তখন বললেন না স্যার যে পাস পাস ওভার, পাস অ্যাওয়ে। পাস তো অ্যাওয়ে মানে এই pass দুটো away হচ্ছে গুরুত্বপূর্ণ মারা দেখে আমি যাওয়া। পাস আউটের মধ্যে যাইনি, তখন পাস আউটের মধ্যে যাইনি, কারণ এটা খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না। পাস ওভার এবং পাস অ্যাওয়েটাই আসে চাকরি পরীক্ষা। পাস অ্যাওয়ে
মারা যাওয়া, পাস ওভার কি কাউকে গুরুত্ব না দেয়া, এবং পাস আউট মানে কি অতিক্রম করে চলে যাওয়া, বাট ওটা মানে পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে, ঠিক থ্যাংক আছে, ইউ। ভালো থাকবেন, ওয়েলকাম। তো ঠিক আছে, আজকে ক্লাসটি এখানেই শেষ করছি, যেহেতু খুব তাড়াতাড়ি আরেকটা ক্লাস আছে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আর সবাই খুব ভালো করে পড়ালেখা করবেন। নেক্সট যে অ্যাসাইনমেন্ট টেস্টটি আছে, সেই অ্যাসাইনমেন্ট টেস্টের জন্য খুব ভালো করে প্রিপারেশন নেবেন। এবং আপনারা জানেন যে আরো বেশি ভালো করা উচিত আপনাদের। যারা 60-র কাছাকাছি পাচ্ছেন, 60-র কাছাকাছি না, যারা 60 আপ পাচ্ছেন তারা ভালো করছেন অ্যাসাইনমেন্ট টেস্টে। যারা 60-র নিচে পাচ্ছেন আপনারা কিন্তু অ্যালার্মিং সিচুয়েশনে আছেন। একটু পড়ালেখা করবেন, একটু চেষ্টা করবেন। দেখেন, দিনের শেষে আমরা চেষ্টা দ্বারা সবকিছু করতে পারি, যদি চেষ্টা না করি দিনের শেষে আসলে খুব একটা বেশি আমরা এখান থেকে মানে গেইন করার খুব একটা বেশি আশা আমরা করতে পারবো না। সেজন্য এভাবে চেষ্টা করতে থাকুন। আর যতটুকু আছে গ্রুপের মধ্যে, আপনাদের গ্রুপের অ্যাক্টিভিটিস মাশাআল্লাহ, অল টার্গেট ব্যাচের গ্রুপের অ্যাক্টিভিটিস খুবই ভালো। মানে বেশ আপনার প্রেইজ ভোট দি অ্যাক্টিভিটিস আছে অল টার্গেট ব্যাচের মধ্যে, সবাই পার্টিসিপেট করছেন। আর অন্যান্য যারা গ্রুপ আছেন, মাঝে মধ্যে আমি গোল্ড লাইফ 1-2 গ্রুপ বা 1-2-3 যে গ্রুপগুলো আছেন, সেই গ্রুপের তো মানুষ যে আছেন এটাও আমি মাঝে মধ্যে মানে অবাক হয়ে যাই যে মানে ওখানে কোনো পড়ালেখার কোনো কিছু আপনারা করছেন না। মানে শেয়ার করবেন, যাদের থিঙ্কিং আছে, থটস আছে, এগুলো শেয়ার করবেন। পড়ালেখা কে কি করছে না করছে ব্যাপারগুলো একটু চেষ্টা করবেন যাতে সবাই মিলে করা যায়। মানে যদি এটা না হয়, পড়ালেখার পারপাসে না হয়, খুব একটা বেশি কিন্তু লাভ হবে না গ্রুপে থেকে। ঠিক আছে? তো এখানে আমরা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।